আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী, স্বাগত জানাচ্ছি বিদ্যাবাই ডিজিটাল ক্লাসরুম থেকে। সাথে আছি আমি সাজ্জাদ হোসাইন। কেমন আছেন সবাই, আর কেমন চলছে আপনাদের প্রস্তুতি? আজকে হলো বাংলাদেশ বিষয়গুলি লেকচার নাম্বার 2, যেখানে বাঙালি জাতির আহ উদ্ভব ও বিকাশ থেকে শুরু করে একেবারে ব্রিটিশদের আসা পর্যন্ত যতগুলো ইতিহাস আছে সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো যারা খাতা কলম হাতে নেই খুব দ্রুত খাতা কলম হাতে নিয়ে নেন, আর যাদের চেয়ার টেবিল কাছে নাই তারা যান চেয়ার টেবিলের কাছে গিয়ে একটা মোলাকাত করে বসে যান। খাওয়ার পর দুপুরে ঘুমের টাইম, একটু মোড়ামুড়ি করার টাইম, কিন্তু এটা বিপজ্জনক টাইম। বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম স্যার, কথা ছিল গত লেকচার নিয়ে। জি অবশ্যই, আনমিউট করেন ওনাকে। কি নাম? অলিউল্লাহ ভাই। আনমিউট করতে হলে হ্যান্ড রাইজ করেন, আনমিউট করে দিচ্ছি আপনাকে। হ্যান্ড রাইজ করলে আনমিউট করে দিচ্ছি। ওই যে হ্যান্ড রাইজ করছে, mute করে দেন। তো আজকে হলো আমরা পড়বো বাংলাদেশের ইতিহাস প্রাচীন কাল থেকে 1907। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার বলছিলাম কি ওই নদ নদীর শাখা উপশাখা স্যার, এগুলা তো মানে কোনো টেকনিক করলে এগুলা মুখস্থ করে রাখতে পারছি না স্যার। এর একে আর ধারা মুখস্থ করে ফেলবেন। আর স্যার, কোন নদী কোথায় অবস্থিত মানে ইয়ার মানে অবস্থিত অবস্থা কেন স্থান। ইউটিউবের ক্লাসটা দেখেননি? স্যার এগুলাতে এটা নাই তো আপনার মানে এটা শুধু ওই যেটা দেখছিলাম ওইটা মানে মিলন স্থানগুলো আছে কি বলেন, কিন্তু ইউটিউবে 100 ঘন্টা ধরে কেউ দেখেননি? ইউটিউবের ক্লাসগুলো কেউ দেখছেন? একটাই ইউটিউবের আছিল স্যার, ক্লাসটা আপনার ওই ভিডিও একটা ক্লাসে ভিডিও তো একটা সব ছিল। বলা আছে, নদ নদীর শাখা উপশাখা, এরপরে উপনদী, এরপরে প্রবেশস্থল, মিলনস্থল, উৎপত্তি স্থল, সব সম্পর্কে আলোচনা আছে। কি বলেন, আপনি আবার ভালো করে দেখেন। ভিডিও একটা দেখছিলাম এখানে, আপনার শুধু কিসের ভিডিও দেখছেন? মিলনস্থান আছিল, মিলনস্থান আর মানে ওই শাখা উপশাখা এটা অল্প আছিল, বেশি ছিল না। হ্যাঁ, ওই যতটুকু আছে অতটুকু পড়লেই হবে। এখন যদি আপনি ইসের শাখা উপশাখা পড়তে যান, কি বলে আড়িয়াল খাঁ নদীর, এটা তো দরকার নাই। দরকার হলো পদ্মার শাখা নদী আড়িয়াল খাঁ, এই পর্যন্ত শেষ। আর ওই স্যার মানে কোনটা কেন কোথায় অবস্থিত এটা আর কি। কোনটা? মানে কোন নদী কোথায় অবস্থিত, কোন নদীর তীরে মানে কোন কোন শহর নদী থেকে এটা লিস্ট দেওয়া আছে, ওইখান থেকে ম্যাক্সিমাম পরীক্ষায় প্রশ্ন আসে যে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী, এটা পদ্মা নদীর তীরে, করতোয়া নদীর তীরে বগুড়া শহর, আর ঢাকা বুড়িগঙ্গার তীরে, এরকম কয়েকটা প্রমিনেন্ট হাইয়েস্ট গেলে 3, 4 বা 5টা জিনিস আসে, এছাড়া আর কিছুই আসে না। তো ওইটার থেকে এগুলো গুরুত্বপূর্ণ নদ সমস্যা নদীর করতেছে। উৎপত্তি স্থল, প্রবেশস্থল, মিলনস্থল এবং এদের উপনদী শাখা নদী এইগুলো। সাপিয়াপুর মন খারাপ, গালে হাত দিয়ে বসে আছেন কেন এরকম? ওকে, চলেন তাহলে শুরু করি। প্রথম কথা, বাঙালি জাতির কিভাবে উদ্ভব হয়েছে এটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসবে। বাঙালি জাতির উদ্ভব লিখে নেন, বাঙালি জাতির উদ্ভব। বাঙালি জাতির উদ্ভব কাপ লাইভের রুমে রেখে এসেছিলাম কালকে রাতে। আর না, এই যে, তো কয়েক ঘন্টা পেলাম না স্যার। ও, খুব সম্ভবত এটা কেটে ইউটিউবে কম করে দিছে, ফেসবুক পেজে এটা বড় ছিল আর একটু। তো চলেন, প্রথম কথা, বাঙালি জাতির উদ্ভব সম্পর্কে লিখতে গিয়ে প্রথম যেটা লিখবেন, বাঙালি হলো একটা সংকর জাতি। সংকর কাকে বলে? অনেকগুলো জাতির সংমিশ্রণে গড়ে ওঠা জাতিকে বলা হয় সংকর জাতি। তো বাঙালি হলো একটা সংকর জাতি, এবং এই সংকর জাতিটা মূলত 2টা প্রধান ধারা থেকে গড়ে উঠেছে। একটা ধারার নাম হলো আর্য জাতিগোষ্ঠী, এরা বাংলায় সবার শেষে এসেছিল, এবং এদের প্রাধান্য বিস্তার হওয়ার পরে আর নতুন কোনো জাতি বাংলায় এসে প্রবেশ করে নাই। আর এদের আগে বাংলায় যারা বসবাস করতো এদের সবাইকে বলা হতো অনার্য, অর্থাৎ যারা আর্য না তারাই অনার্য, যার কোনো গুণ নাই সেই বেগুন। সে বেগুন আলুও হইতে পারে, বেগুন পেঁয়াজও হইতে পারে, সবকিছুই হইতে পারে। ঠিক তেমন অনার্য কোনো একক জাতির নাম না। অনার্য বলতে বাংলায় যারা আগে বসবাস করতো সবাইকেই বোঝায়। অনার্য বলতে বোঝায় যারা বাংলায় পূর্ব থেকেই বসবাস করত। আর বাংলায় পূর্ব থেকেই বসবাস করত এরকম জাতিগোষ্ঠী প্রধানত 4টা: নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, আরেকটা হলো মঙ্গোলীয় বা ভুরচিনীয়। মঙ্গোলীয় বা ভুরচিনীয়।
ভোট চিনিও গেল। এই যে চারটা জাতিগোষ্ঠী, এদের সম্পর্কে বিস্তারিত যদি লিখতে যাই আমরা, এদের সম্পর্কে যেটা প্রশ্ন আসে, বাঙালি জাতির প্রধান তো আসেন পরের কথা, যেটা আমরা লিখতেছি, লেখা তেমন স্পষ্ট হচ্ছে না। লেখা তেমন না, তেমনের থেকেও বেশি স্পষ্ট। নেটওয়ার্কটা স্পষ্ট করে ফেলেন। নেটওয়ার্কে যাতে ঝিরঝির না থাকে এরকম একটা জায়গায় যান, তাহলে সব লেখা স্পষ্ট হয়ে যাবে। এখানে কোনো সমস্যা নেই, এখানে সবকিছু ওকে আছে। নেক্সট আসেন, আর্য জাতিগোষ্ঠী যারা, এই আর্যরা হলো মূলত ইরান থেকে বাংলায় আসে। পরীক্ষায় প্রশ্ন আসে আর্যরা কোথা থেকে আসে। আর্যরা ইরান থেকে আসে। আরেকটা প্রশ্ন আসে, আর্যদের আদি বসতি ছিল কোথায়। আর্যদের আদি বসতি ছিল ইউরাল পর্বতের পাদদেশে। ইউরাল পর্বতের পাদদেশে। পর্বতের পাদদেশ বলা হয় পর্বতের নিচেই যে ঠিক নিচে যে সমতল ভূমিটা থাকে, এইটাকে বলা হয় পাদদেশ। পর্বতের ঠিক নিচে, ধরেন এটা একটা পর্বতমালা, এই পর্বতের পাশে এইখানে যে নিচে সমতল ভূমিটা থাকে, এই সমতল ভূমিটাকে বলা হয় পর্বতের পাদদেশ, অর্থাৎ পর্বতের ঠিক নিচে এইখানে এরা বসবাস করতো। ইউরাল পর্বতটা মূলত এশিয়া আর ইউরোপকে বিভক্তকারী একটা পর্বত মালা। এরপরে আসেন আর্যদের ধর্ম সম্পর্কে, পরীক্ষায় প্রশ্ন আসে। আর্যদের ধর্ম ছিল সনাতন ধর্ম। এবং আর্যদের সম্পর্কে শেষ প্রশ্ন, সেটা হলো আর্যদের ধর্মগ্রন্থের নাম কি। উত্তর, এদের ধর্মগ্রন্থের নাম হলো বেদ। এদের ধর্মগ্রন্থের নাম হলো বেদ। লিখছেন। আর এখানে আরেকটা কথা, বাঙালি জাতির প্রধান অংশ বা প্রধান ধারা গড়ে ওঠে কাদের থেকে। উত্তর, অস্ট্রিক জাতিগোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ বা প্রধান ধারা গড়ে ওঠে। বাঙালি জাতির প্রধান অংশ গড়ে ওঠে। বাঙালি জাতির প্রধান অংশ গড়ে ওঠে, বাঙালি জাতির প্রধান অংশ গড়ে ওঠে অস্ট্রিক জাতিগোষ্ঠী থেকে। এবং অস্ট্রিকদের অন্য নাম হলো নিষাদ জাতিগোষ্ঠী। এদেরই আর একটা নাম আছে, অন্য নাম, সেটা হলো নিষাদ। ওকে। বাঙালি জাতির প্রধান অংশ গড়ে ওঠে কোন জাতিগোষ্ঠী থেকে। উত্তর, অস্ট্রিক জাতিগোষ্ঠী থেকে। এইটুকু ক্লিয়ার হলে সি লিখে দেন, তাহলে আমরা সামনে যাই। বাঙালি জাতির পরে পরীক্ষা আরেকটা টপিক নিয়ে প্রশ্ন আসে, সেটা হলো বাংলা শব্দের উৎপত্তি। বাংলা শব্দের
উৎপত্তি। বাংলা শব্দের উৎপত্তি। তো বাংলা শব্দের উৎপত্তি সম্পর্কে লিখবেন, প্রথম বাংলা শব্দের উল্লেখ পাওয়া যায়। প্রথম বাংলা শব্দের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে? উত্তর, প্রথম বাংলা শব্দের উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদের একটা গ্রন্থ, যার নাম হলো ঐতরেয় আরণ্যক। ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক গ্রন্থে, ঐতরেয় আরণ্যক গ্রন্থে। গ্রন্থটার নাম কি? ঐতরেয় আরণ্যক। ঋগ্বেদ কি একটা ধর্মগ্রন্থ, এটার একটা অংশের মধ্যে প্রথম বাংলা শব্দটার উল্লেখ পাওয়া যায়। আর একটা প্রশ্ন এখান থেকে আসে, প্রথম দেশবাচক বাংলা শব্দের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে? প্রথম দেশবাচক বাংলা শব্দের উল্লেখ পাওয়া যায়, প্রথম দেশবাচক বাংলা শব্দের উল্লেখ পাওয়া যায়, এই নিচে লেখেন একবারে, আইন-ই আকবরী গ্রন্থে। আইন-ই আকবরী গ্রন্থে। এই আইন-ই আকবরী গ্রন্থের রচয়িতা হলো সম্রাট আকবরের প্রধানমন্ত্রী আবুল ফজল। উনি রচনা করেছিলেন। এবং সর্বশেষ যেটা লিখবেন, প্রথম দেশবাচক বাংলা শব্দ ব্যবহার করেন কে? প্রথম দেশবাচক বাংলা শব্দ ব্যবহার করেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ ছিলেন বাংলার দ্বিতীয় সুলতান। শামসুদ্দিন ইলিয়াস শাহ, যিনি বাংলার সকল জনপদগুলোকে একত্র করে এটার নাম দিয়েছিলেন মুলক ই বাংলা। ওনার সময় প্রথম এই অঞ্চলের নাম হয় বাংলা। এর আগে এই অঞ্চলের নাম ছিল ভিন্ন নাম। ভিন্ন নাম বলতে কি, কোনোটার নাম সোনারগাঁ, কোনোটার নাম গৌর, কোনোটার নাম বঙ্গ, কোনোটার নাম হরিকেল, এরকম আলাদা আলাদা নাম ছিল। উনি পুরো সবগুলো জনপদকে একত্র করে নাম দিয়ে দেন মুলক ই বাংলা। এবং জনপদ বলতে কি বোঝায় দেখেন, প্রাচীন জনপদ নিয়ে প্রশ্ন আসে। জনপদ বলতে বোঝায় যেখানে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র, যেমন পানি, যেমন চাষাবাদের উপকরণ, যেমন অন্যান্য সুযোগ সুবিধা, যেমন গাছপালা, রাস্তাঘাট, এইগুলো সহজলভ্য থাকে। এই সব জায়গাকে ঘিরে যখন মানুষের বসতি গড়ে ওঠে, তখন ওই অঞ্চলটার নাম হয় একটা জনপদ। আর বাংলায় এরকম প্রাচীন জনপদ পাওয়া যায়। বাংলায় এরকম প্রাচীন জনপদের উল্লেখ আছে প্রায় 16টি, যার মধ্যে আমাদের জানা লাগবে 6টা। প্রাচীন জনপদ সমূহ। প্রাচীন জনপদ সমূহের মধ্যে বাংলার সবচেয়ে প্রাচীনতম জনপদ কোনটি, এই একটা প্রশ্ন আসে। বাংলার সবচেয়ে প্রাচীনতম জনপদের নাম হলো পুন্ড্র। এরপরে এই পুন্ড্র যেই অঞ্চলে, ওই একই অঞ্চলে পুন্ড্রের পরে এই অঞ্চলটারই নাম হয়ে যায় বরেন্দ্র। যেমন আমাদের এই দেশের নাম একসময় ছিল পূর্ব বাংলা, পরে হয় পূর্ব পাকিস্তান, বর্তমান নাম বাংলাদেশ, আর কিছুই না। ঠিক তেমনই পুন্ড্রের নামই পরে আবার বরেন্দ্র হয়ে যায়, জাস্ট এলাকাটা আরেকটু এক্সটেন্ড হয়। তো এই পুন্ড্র জনপদ সম্পর্কে লিখবেন যে পুন্ড্র বাংলার সর্বপ্রাচীন জনপদ বা বাংলার প্রাচীনতম জনপদ। আর বরেন্দ্র নিয়ে লিখবেন, বরেন্দ্র গড়ে ওঠে বাংলার উত্তর পশ্চিমাঞ্চলে। বরেন্দ্র গড়ে ওঠে বাংলার উত্তর পশ্চিমাঞ্চলে। এইখানে গড়ে ওঠে বরেন্দ্র নামে একটা জনপদ, বাংলার উত্তর পশ্চিমাঞ্চলে। দেখছেন, বাংলার উত্তর পশ্চিমাঞ্চলে গড়ে ওঠা জনপদ হলো এই পুন্ড্র বরেন্দ্র, দুইটাই মূলত উত্তর পশ্চিমাঞ্চলে গড়ে ওঠে। এবং এলাকাটা ছিল বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর। বগুড়া, রাজশাহী, রংপুর,
দিনাজপুর। এটার নামই বর্তমানে বরেন্দ্র, আমরা পড়ছিলাম ভূপ্রকৃতির মধ্যে। এরপরে 3 নাম্বার জনপদের নাম লেখেন, এটার নাম হলো গৌড়। এই জনপদটার বিশেষত্ব হলো এই গৌড় বাংলাদেশ ভূখণ্ডের মধ্যে না, এটা গড়ে উঠেছিল মূলত ভারতে, আর এইটার অংশ বিশেষ পড়েছিল বর্তমান বাংলাদেশে। এটা পুরোপুরি বাংলাদেশে গড়ে ওঠেনি, এটার অংশ বিশেষ ছিল চাঁপাই নবাবগঞ্জে, বর্তমান বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জে এটার অংশ পড়েছিল। এবং এটা মূল জনপদটা গড়ে ওঠে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদহ, বর্ধমান, বীরভূম এই অঞ্চলগুলা। মুর্শিদাবাদ, মালদহ, বীরভূম, বর্ধমান এই অঞ্চলে গেল এইটা। নেক্সট আসেন, পরীক্ষায় প্রশ্নটা আসবে যে গৌড় নগরীর অংশবিশেষ ছিল কোন জেলায়, অথবা চাঁপাই নবাবগঞ্জে কোন জনপদের অংশবিশেষ গড়ে উঠেছিল। গৌড়ের পরে যেটা লিখবেন সেটা হলো বঙ্গ। বঙ্গ নামে জনপদ গড়ে উঠেছিল বর্তমান বাংলাদেশের রাজধানী ঢাকা, বৃহত্তর ফরিদপুর, বৃহত্তর বরিশাল, পটুয়াখালী এই জেলাগুলোকে ঘিরে। ঢাকা, ফরিদপুর, বরিশাল আর হলো পটুয়াখালী। ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী এই অঞ্চলগুলোকে নিয়ে গড়ে উঠেছিল বঙ্গ নামে একটা জনপদ। আর এছাড়া যে জনপদ এই অঞ্চলে গড়ে ওঠে তার মধ্যে উল্লেখযোগ্য আছে হলো আপনার সমতট। কুমিল্লা ও নোয়াখালী জেলায় গড়ে ওঠে সমতট নামে জনপদ। কুমিল্লা ও নোয়াখালী জেলায় গড়ে ওঠে এই জনপদটা। আর 6 নম্বরে যেটা গড়ে ওঠে, সেই জনপদের নাম হলো হরিকেল। এটা পাহাড়ি অঞ্চলে গড়ে ওঠা একটা জনপদ, এবং এইটা মূলত সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে গড়ে ওঠে। সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে গড়ে ওঠা একটা জনপদ। এবং এই জনপদগুলো সম্পর্কে যদি আপনি মোটামুটি ধারণা পেতে চান, তাহলে আপনি বাংলাদেশের একটা মানচিত্র আঁকায় নিতে হবে। ওকে, বাংলাদেশের একটা মানচিত্র হইলো, হইলো না, বেশি দুর্বল হয়ে গেছে মানচিত্রটা, আর একটু স্বাস্থ্যবান করা যেতে পারে এটাকে। ওকে, ওকে, নেক্সট আসেন। এইখানে প্রথম জনপদটার নাম হলো পুন্ড্র, নাম্বার 1। এইখানে গড়ে ওঠে পুন্ড্র জনপদ, বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর এই অঞ্চলকে ঘিরে। পুন্ড্রর বাইরেই গড়ে ওঠে বরেন্দ্র জনপদ, পুন্ড্রের সাথে নতুন করে নওগাঁ এবং পাবনা জেলা যোগ হয়ে। আর পরের যে জনপদটা আছে সেটার নাম হলো আমাদের, কালি ম্যাচিং করে ফেলছে রে, মুশকিল। এটা হলো গৌড় জনপদ, এটা গড়ে উঠেছিল ভারতের পশ্চিমবঙ্গে, যার অংশ বিশেষ করছিল বাংলাদেশের এই অংশে চাঁপাই নবাবগঞ্জে। নেক্সট যে জনপদটা গড়ে ওঠে সেটা গড়ে ওঠে এইখানে, এটার নাম ছিল বঙ্গ জনপদ। ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী ইত্যাদি ইত্যাদি অঞ্চল নিয়ে। আর বাকি অংশটা যেটা কুমিল্লা, নোয়াখালী অংশ, সেইখানে গড়ে ওঠা জনপদ ছিল সমতট। আর সর্বশেষ যেটা আছে
এই পাহাড়ি অঞ্চলে গড়ে ওঠা জনপদ, যার নাম হলো হরিকেল। এটা সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে গড়ে ওঠে। এইখানে একটা জিনিস স্টার দিয়ে লিখে রাখেন, সেটা হলো পার্বত্য চট্টগ্রাম বলতে বোঝায় 3 জেলাকে। পার্বত্য চট্টগ্রাম বলতে বোঝায় 3 জেলা। 3 জেলা কি কি? খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন। খাগড়াছড়ি, রাঙ্গামাটি, আরটা হলো বান্দরবান। ক্লিয়ার হলে সি লিখে দেন, তাহলে আমরা সামনের দিকে চলে যাই। খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, এইখানে গড়ে উঠেছিল এই জেলাগুলো। ইকবাল ভাই, বাসায় ক্যাব দিয়ে থাকেন এরকম সবসময়? মিতু আপু, কেমন আছেন? ভালো আছেন না? আচ্ছা, ঠিক আছে। এই কয়জনই ক্যামেরা চালু? 7-8 জন, আর বাদ বাকি লোকজন কি বিছানায়? ও হে, জনসকল, আপনারা কি বুঝবেন না? আর একজন লিখছে, স্যার নদ নদী নিয়ে কি আর ক্লাস হবে না? আপনি কি মানচিত্র দিয়ে বুঝালে বুঝতে পারি খুব সহজেই। ইউটিউবে ক্লাস দেখতে বলছিলাম আপনাদেরকে নদ নদীর উপরে, ওটার জন্য এইখানে আলাদা করে ক্লাসের সময় বরাদ্দ থাকে না, বিধায় আমি ওটা করাইতে পারি না। এবং সেই জন্য আমি বলছিলাম যে এটা ইউটিউবে দেখে নিতে, পুরো বিস্তারিত একটা বিবরণ আছে। যারা দেখেন নাই তাদের জন্য আবারও থাকলো একই নোটিশ, যে নদ নদীর উপরে ইউটিউবে যে ক্লাসটা আছে। শাহাদাত ভাই, আসসালামু আলাইকুম। তো ওইটা তারা ইসে দেখে নেবেন ইউটিউবে। নেক্সট আসেন পরের যে টপিকটা এখান থেকে, সেটা হলো বাংলার প্রাচীন শাসনামল নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। প্রাচীন শাসনামল। এখন প্রাচীন শাসনামল বলতে কত আগের শাসনকে বোঝায়? খ্রিস্টপূর্ব শাসনামলকে বোঝায়। সেইখান থেকে শুরু একেবারে। খ্রিস্টপূর্ব বলতে কি জিনিসটা বোঝায় বলি। ধরেন যেদিন যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করছেন, ওই দিনটাকে ধরে 1 খ্রিস্টাব্দ, ওই দিন থেকে 1 বছর পূর্ণ হইলে সেটাকে 1 খ্রিস্টাব্দ, 2 খ্রিস্টাব্দ, এইভাবে আমরা গুনতে গুনতে আসছি এখন 2023 খ্রিস্টাব্দে। ওই দিন থেকে গণনা শুরু হয় খ্রিস্টাব্দ। কিন্তু তার আগের সালগুলোর হিসেব আমরা কেমনে পাবো জানি কিছু? যে কবে কত খ্রিস্টাব্দ ছিল, মানে এইখানে এসে কত খ্রিস্টাব্দ শেষ হয়েছে বা কত খ্রিস্টপূর্বাব্দ শেষ হয়েছে আমরা জানি না। তো যীশু খ্রিস্টের জন্মের আগের সময়টাকে ইউজুয়ালি বলা হয় খ্রিস্টপূর্বাব্দ। তো এই খ্রিস্টপূর্বাব্দটা হিসেব করা হয় কিভাবে? এইটা হিসেব করা হয় উল্টা দিকে, অর্থাৎ এইখান থেকে ধরা হয় 1 খ্রিস্টপূর্বাব্দ, যীশু খ্রিস্টের জন্মের আগের বছর। তার আগের বছরকে বলা হয় 2 খ্রিস্টপূর্বাব্দ। তার আগে আপনি যত কোটি বছর আগে যান, যেতে যেতে গিয়ে যদি আপনার সাথে ডাইনোসরের সাথেও দেখা হয় সমস্যা নাই। 323 খ্রিস্টপূর্বাব্দ, 327 খ্রিস্টপূর্বাব্দ, এই দুইটা সাল কেন লিখলাম? 323 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক বীর আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেন। এইটা পরীক্ষায় প্রশ্ন আসে, আলেকজান্ডার কবে ভারতবর্ষ আক্রমণ করেন? আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেন খ্রিস্টপূর্ব 323 খ্রিস্টাব্দে। মানে 323 না, সরি, এটা খ্রিস্টপূর্ব 327 আর কি। খ্রিস্টপূর্ব 327 খ্রিস্টাব্দে আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেন এবং 323-এ আলেকজান্ডার মৃত্যুবরণ করেন। আলেকজান্ডার মৃত্যুবরণ করেন, এটা খ্রিস্টপূর্বাব্দ উল্টা দিকে চলতো, দ্যাটস ওয়াই 323 পরে আসবে, আগে আসবে 327। খ্রিস্টপূর্ব 327 অব্দ। এই সালগুলো কি, এটাকে বলা হয় খ্রিস্ট পূর্ব অব্দ, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের পূর্বের অব্দ। আর এখন যেটা আছে সেটাকে আমরা বলি খ্রিস্টাব্দ, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের পর থেকে সামনে এগিয়েছি আমরা। এটুকু ক্লিয়ার বুঝলে বলেন। এবং এই আলেকজান্ডারের মৃত্যুবরণ করেন তিনি কোথায়? তিনি মৃত্যুবরণ করেন ব্যাবিলনে। ব্যাবিলন হলো বর্তমান ইরাকে। এই ব্যাবিলনে তিনি গিয়ে মৃত্যুবরণ করেন। এবং তিনি মৃত্যুবরণ করার আগের বছর তিনি যখন এই ভারতবর্ষ ছেড়ে চলে যান, তার যে প্রধান সেনাপতি সেলুকাস, তাকে পরাজিত করে বাংলায় খ্রিস্টপূর্ব 324 অব্দে, খ্রিস্টপূর্ব 324 অব্দে চন্দ্রগুপ্ত মৌর্য নামে একজন ভারতীয়
চন্দ্রগুপ্ত মৌর্য নামে একজন ভারতীয়, তিনি প্রথম মৌর্য বংশের শাসন সূচনা করেন। দেখছেন, প্রশ্ন করছে যীশু খ্রিস্ট কত সাল। আমি কি বুঝাইলাম এতক্ষণ, আর কি প্রশ্ন করলেন? হইল কথা, যীশু খ্রিস্ট কত সাল কি? যীশু খ্রিস্ট গোল্ডিং, যেদিন যীশু খ্রিস্ট জন্ম নিয়েছেন ওইখান থেকে 1 বছর পুরো হওয়াকে বলা হয় 1 খ্রিস্টাব্দ, 2 বছর হওয়াকে বলা হয় 2 খ্রিস্টাব্দ। আজকে থেকে 2023 বছর পূর্বে যীশু খ্রিস্ট জন্ম নিয়েছিলেন। এবং তার আগের সালগুলোর যেহেতু সুনির্দিষ্ট কোনো ট্রেস পাওয়া যায় না যে ওটা কত খ্রিস্টাব্দ বা খ্রিস্টপূর্বাব্দ ছিল, দ্যাটস ওয়াই ওই শূন্যর আগের বছরটাকে ধরা হয় 1 খ্রিস্টপূর্বাব্দ। যীশু খ্রিস্টের জন্মের 2 বছর আগে মানে 2 খ্রিস্টপূর্বাব্দ। যীশু খ্রিস্টের জন্মের 3 বছর আগের সালটা মানে হলো 3 খ্রিস্টপূর্বাব্দ। এভাবে আপনি যত খুশি যাইতে পারেন, যাইতে যেতে পিছনে একেবারে ডাইনোসরের যুগে চলে যান, সমস্যা নেই। আরে আমি উল্টা দিকে যাইতেছি, বুঝতে পারতেছেন না? উল্টা দিকে যাইতেছি। যীশু খ্রিস্ট যেদিন জন্ম নিছে ওই দিনটা থেকে হিসেব শুরু হয় খ্রিস্টাব্দের, ওই থেকে 1 বছর পূর্ণ হওয়াকে বলা হয় 1 খ্রিস্টাব্দ। তারপরে 2 বছর হয়ে যাওয়াকে, আপনার জন্মের বয়স যখন আপনার 2 বছর, আপনার আব্বা কি করবে? ওর বয়স আজকে 2 বছর হলো। পরের বছর কি হবে? যে ওর বয়স আজকে 3 বছর হলো। বুঝতে পারছেন ব্যাপারটা? যেদিন আপনার দাদাই মারা গেছে ওই দিনের ঘটনা যখন আপনার আব্বা বলে যে তোর দাদাই মরার 3 বছর আগে এই ঘটনাটা ঘটছিল, তোর দাদা মরার 5 বছর আগে এই ঘটনাটা ঘটছিল, নাকি বলে তোর দাদা, ধরেন আপনি জন্ম নিছেন, আপনার দাদা মারা গেছে, আপনার দাদার এই মৃত্যুবার্ষিকীর 1 বছর, 2 বছর, 3 বছর আগে আপনি একটা অ্যাক্সিডেন্ট করছিলেন, এবং আপনার জন্মটা কি তাহলে এইটার আগে হবে না পরে হবে? আপনার জন্ম 5 বছর আগে হবে না 3 বছর আগে হবে? অ্যাক্সিডেন্ট যে করছে সে তো অবশ্যই জন্ম আগে নিছে, তাহলে উল্টা দিকে আসবে, আগে এইটা ঘটছে পরে ওইটা ঘটছে, মানে আগে 5 বছর আগেরটা ঘটছে পরে 3 বছর আগেরটা ঘটছে। বুঝতে পারতেছেন কোনো কিছু? আরে কথা বলেন, বুঝছেন? হ্যাঁ, খ্রিস্টাব্দ আর অব্দের মধ্যে পার্থক্য আছে। পূর্ব অব্দ, অব্দ সালকে বোঝায়, কিন্তু এটা খ্রিস্ট পূর্ব অব্দ। খ্রিস্ট মানে যেদিন যীশু খ্রিস্ট জন্ম নিছে এর আগের সালগুলো। এর আগের সালগুলো যেহেতু আমরা হিসেব জানি না, এজন্য বলছি যীশু খ্রিস্টের জন্মের 1 বছর আগে 1 খ্রিস্টপূর্ব অব্দ, 2 বছর আগে 2 খ্রিস্টপূর্ব অব্দ। বুঝছেন? না বুঝলে আর কিছু বলার নেই, লেখারও দরকার নেই, পড়ারও দরকার নেই, ভুলে যান এগুলা। নেক্সট আসেন, বাংলায় শাসন করেছিল এই চন্দ্রগুপ্ত মৌর্যের পরে মোট 4টা রাজবংশ। প্রথমটার নাম হলো মৌর্য, পরেরটার নাম হলো গুপ্ত, পরেরটার নাম হলো পাল, পরেরটার নাম হলো সেন। এই রাজারা এই অঞ্চলটা শাসন করছে। তো প্রথম যে বংশ মৌর্য বংশ, পরের বংশের নাম হলো গুপ্ত বংশ, পরের বংশের নাম হলো পাল বংশ, পরেরটা সেন বংশ। এরকম একটা চার্ট আঁকেন, পারলে খাতা ল্যান্ডস্কেপ মুডে নিয়ে নেন। ইউটিউবে, টিভিতে, সিনেমা দেখলে, গান দেখলে যেরকম দেখেন সেরকম ল্যান্ডস্কেপ মুডে খাতাটা ঘুরান, ঘুরায় চার্টটা আঁকেন, তাহলে অনেক কিছু লিখতে পারবেন। লিখছেন? ওকে, বলেন যারা কথা বলতে চাচ্ছেন। স্যার, স্যার স্যার, বলছিলাম কি আলেকজান্ডার জন্মগ্রহণ করে কেন 27-এ, 327, আর এই জন্মগ্রহণ মৃত্যুবরণ করে করে না, উনি ভারতবর্ষে আক্রমণ করেন 327-এ। উনি কি 3 বছর বাঁচে একজন মানুষ? 327-এ উনি ভারতে আক্রমণ করেছিলেন এবং 323-এ উনি মারা গেছেন। ঠিক আছে হ্যাঁ, আপনি ধরে নিয়েছেন যে এই লোকটার বয়স 3 বছর ছিল, 3 বছরে ভারত জয় করে গেছে। ওকে, আসেন, এরকম সুপার হিউম্যান যদি কেউ জন্ম দিতে পারে তো বিশাল বড় সৌভাগ্য তার। আসেন, ওকে, ঠিক আছে। তো নেক্সট এরপরের কথাবার্তা আমরা যেটা বলবো সেটা হলো মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে, মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজাকে, মৌর্য বংশের শেষ রাজাকে, এবং এই বংশের কোনো শেষ শাসক ছিল কিনা। শুধু লেখেন, পরে আমি প্রত্যেকটা জিনিস ডিটেলসে আবার বলে দিচ্ছি। প্রত্যেকটা বংশেরই এরকম একজন প্রতিষ্ঠাতা সম্রাট আছে, প্রত্যেকটা বংশেরই একজন শ্রেষ্ঠ সম্রাট আছে,
প্রত্যেকটা বংশেরই একজন শেষ রাজা আছে এবং প্রত্যেকটা বংশেরই একজন শেষ শাসক আছে। এই শেষ শাসক কোনো কোনো বংশের আবার নাও থাকতে পারে। ওকে, তাহলে আসেন আমাদের মৌর্য বংশ দিয়ে আমরা শুরু করি। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হলেন রাজা চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য, তিনি মৌর্য বংশের শাসন প্রতিষ্ঠা করেন ভারতবর্ষে। আর এই বংশের শ্রেষ্ঠ সম্রাট বলা হয় সম্রাট অশোককে। আমি যেইভাবে লিখতেছি কোনায় কোনায়, কারণ এখানে আরো তথ্য লিখবো, আপনারাও এরকম লিখবেন। যারা কিপটামি করে খাতার বড় পৃষ্ঠা নেন নাই, তাদের জন্য অসংখ্য সমবেদনা। যত কিপটামি সব পড়াশোনার বেলায়, অন্যান্য বেলায় খুবই উদার, খালি পড়াশোনার ক্ষেত্র আসলে এরকম কিপটামি শুরু হয়। কাগজ বাঁচানো, পৃষ্ঠা বাঁচানো, বই বাঁচানো। শেষ রাজা কে ছিলেন? ওনার নাম হলো বৃহদ্রথ। বৃহদ্রথ গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা। ওনার নামও চন্দ্রগুপ্ত, বাট ওনার নাম হলো রাজা প্রথম চন্দ্রগুপ্ত। ওনার নাম হলো রাজা প্রথম চন্দ্রগুপ্ত। এরপর এই বংশের শ্রেষ্ঠ সম্রাটের নাম হলো সমুদ্রগুপ্ত, রাজা সমুদ্রগুপ্ত। এবং গুপ্ত বংশের শেষ রাজা বা শেষ শক্তিশালী রাজা, রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত। রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এবং এই বংশের শেষ শাসক ছিলেন বুধগুপ্ত। এরপর আসেন, এই দুইজন রাজা মারা গেলে বাংলায় আর বড় কোনো রাজা আসে নাই। মানে যারা পুরো ভারতবর্ষ শাসন করে এরকম কোনো রাজা আর আসেনি। পরে হয় কি, পরে যেই রাজারা আসছিলেন তারা দুইটা এলাকা স্বাধীন করে সেটা শাসন করতে থাকেন। পুরো ব্যাপারটা বুঝাই বলবো, তার আগে একটু লেখেন। এর পরে আসে পাল বংশ, এবং এই পাল বংশের সম্পর্কে লিখবেন যে পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা গোপাল। রাজা গোপাল। এবং পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন রাজা ধর্মপাল। এবং পাল বংশের শেষ রাজা ছিলেন রাজা রামপাল। রামপাল। পাল বংশের শেষ রাজা ছিলেন রাজা রামপাল। লিখছেন? এরপরে সেন বংশ সম্পর্কে লিখবেন। সেন বংশের লিখছেন। আর সেন বংশের শেষ শাসক বলা হয় যাকে, ওনার নাম হলো মদন পাল। নেক্সট আসেন, সেন বংশের প্রতিষ্ঠাতা রাজা হেমন্ত সেন। তার বাপের নাম সামন্ত সেন, তার পুত্র হেমন্ত সেন। Right? হেমন্ত সেন। আর এই বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয় সেন বংশের রাজা বিজয় সেন নামে একজন আছে, ওনাকে ওনাকে বলা হয় শ্রেষ্ঠ রাজা। আর এই সেন বংশের শেষ শক্তিশালী রাজা হলো লক্ষণ সেন। এবং সেন বংশের শেষ শাসক হলো রাজা কেশব সেন। সেন বংশের শক্তিশালী রাজা হলো কেশব সেন। লিখে ফেলছেন? এখন আসেন পুরো ঘটনাটা বিস্তারিত বলি। কারা রাজা, কারা শাসক, আর কি ঘটনাটা ঘটে একটু তাকায় দেখেন, তাহলে বুঝবেন। এটা ধরেন একটা এলাকা, এরকম আরো একটা এলাকা হলো এইটা, এরকম আরো একটা এলাকা হলো এইটা, এরকম আরো একটা এলাকা হলো এইটা, এরকম আর একটা এলাকা হলো এইটা। এই পুরো এরকম যে এলাকাগুলো ছোট ছোট, এই এলাকাগুলো নিয়ে গড়ে ওঠে একটা রাজ্য। এরকম অনেকগুলো ছোট ছোট এলাকা নিয়ে গড়ে ওঠে একটা রাজ্য। আর এরকম অনেকগুলো রাজ্য নিয়ে আবার গড়ে ওঠে ছোট ছোট কতগুলো জনপদ নিয়ে গড়ে ওঠে একটা রাজ্য। ওকে। আর সেই জনপদ দিয়ে গড়ে ওঠে একটা এলাকা, আর সেই এলাকাগুলো নিয়ে আবার গড়ে ওঠে একটা রাজ্য। আর এইরকম অনেকগুলো রাজ্য নিয়ে গড়ে ওঠে একটা সাম্রাজ্য। আর সাম্রাজ্যের যিনি প্রধান থাকে তাকে বলা হয় সম্রাট।
পুরো সাম্রাজ্যের যিনি প্রধান তাকে বলা হয় সম্রাট। আর সাম্রাজ্য কোনটা? সাম্রাজ্য হলো পুরোটা একেবারে, সাম্রাজ্য, এটা হলো সাম্রাজ্য পুরোটা। আর এই সাম্রাজ্যের একটা রাজ্য হলো এই অংশ, এটাকে বলা হয় একটা রাজ্য। এবং এই রাজ্যের একটা ছোট এলাকাকে বলা হয় একটা অঞ্চল বা একটা জনপদ। আর এই এলাকা যিনি শাসন করে তাকে বলা হয় শাসক। রাজ্য যিনি শাসন করে তাকে বলা হয় রাজা। আর যিনি পুরো সাম্রাজ্য শাসন করেন তাকে বলা হয় সম্রাট। সম্রাটের অধীনে একাধিক রাজারা থাকেন এবং রাজাদের অধীনে শাসকরা থাকেন। আশা করি বুঝতে পারছেন। এখন আসেন, ঘটনাটা হলো কোন সাম্রাজ্য যখন ভাঙন ধরে, আস্তে আস্তে এই সাম্রাজ্যটা এরকম বিলুপ্ত হয়ে যায়, এলাকা এলাকা মানুষ দখল করে নিয়ে যায়, তখন আর এটা সাম্রাজ্য থাকে না, তখন একটা রাজ্যে পরিণত হয় এবং এখানে শাসনকর্তা হিসেবে থাকেন একজন রাজা। ওই রাজাকেও যখন আবার অন্য কেউ আক্রমণ করে, তখন আস্তে আস্তে রাজার এই সাম্রাজ্যটা মানে রাজ্যটা আস্তে আস্তে হাতছাড়া হইতে থাকে এবং আয়তন আকার ছোট হইতে থাকে। থাকতে থাকতে একেবারে শেষ যতটুকু এলাকা সে ধরে রাখতে পারে, সেই এলাকাটুকু যে শাসন করে ওনাকে বলা হয় শাসক। এবং ওই শাসক যদি কোনো বংশের শেষ ব্যক্তি হয়, যেমন শেখ বংশের শেষ ব্যক্তি শেখ হাসিনা, আমরা তাকে শেষ শাসক বলতে পারি, হ্যাঁ। তো এরকম এক একটা অঞ্চলের একেবারে শেষ যে ব্যক্তি, যিনি একেবারে ছোট্ট একটা এলাকা ধরে রাখছে, ওনাকে বলা হয় শেষ শাসক। আর যার সময় রাজ্যটা আগের মতো পুরো রূপ ছিল তাকে বলা হয় শেষ রাজা। এই হলো পার্থক্য, আর কিছুই না। আস্তে আস্তে দুর্বল হয়ে যায় না একটা রাজ্য। আর মাঝখানের এই জায়গাটা ফাঁকা রাখছি কেন? ঘটনা হলো, যখন গুপ্ত বংশ থেকে পাল বংশে আমরা সুইচ করি, তার আগে এই সাম্রাজ্যটা তিনটা অংশে ভেঙে যায় এরকম। এবং তিন অঞ্চলেই তিনজন স্বাধীন রাজার উদ্ভব ঘটে। তিন অঞ্চলে তিনজন স্বাধীন রাজার উদ্ভব ঘটে, প্রত্যেকটা আলাদা আলাদা স্বাধীন রাজা হয়ে যায়। এখন আর কোনো সাম্রাজ্য না, এখন আর কোনো সম্রাটের অধীনে এরা নাই, যে যার মতো স্বাধীনভাবে যার যার রাজত্ব শাসন করে। এবং এই রাজারা আবার মারা গেলে বাংলার যে অবস্থা সৃষ্টি হয়, সেটার নাম মাতসুনাই অবস্থা। কেউ কারো কথা শোনে না, যে যার মন মতো যা খুশি তাই করে বেড়াইতেছে। এইটাকে বলা হয় মাতসুনাই অবস্থা। এই দুইটা যুগ আমরা পার হয়েছি, মাঝখানে গুপ্ত এবং পাল বংশের আগে, মাঝামাঝি সময়। এইবার লেখেন, একটু একটু করে কথাবার্তা লিখতে লাগেন। প্রথম কথাটা লিখবেন, মৌর্য এবং গুপ্ত বংশ দুই বংশেরই রাজধানী ছিল পাটলিপুত্র। মৌর্য এবং গুপ্ত দুই বংশের জন্যই রাজধানী ছিল পাটলিপুত্র, পাটলিপুত্র। এবং এই দুই বংশের প্রাদেশিক রাজধানী প্রাদেশিক রাজধানী ছিল বাংলার পুন্ড্রনগর। পুন্ড্রনগর। ওহো, আমার চা তো ঠান্ডা হয়ে গেছে, কেউ মনে করাই দিবেন না? এই কখন ক্লাসের শুরুতে চা দিয়ে গেছে। ওকে। তো এদের মৌর্য আর গুপ্ত দুই সাম্রাজ্যেরই রাজধানী ছিল পাটলিপুত্র এবং প্রাদেশিক রাজধানী ছিল পুন্ড্রনগর। অর্থাৎ একটা রাজ্যের একটা প্রদেশ থাকে এক একটা, এরকম একটা প্রদেশের রাজধানী ছিল পুন্ড্রনগর। এরপর যেটা লিখবেন সেটা হলো এই রাজা চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে। ওনার সম্পর্কে কয়েকটা তথ্য লিখবেন। ওনার প্রধানমন্ত্রী ছিল চাণক্য। রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী ছিল চাণক্য। এবং চাণক্যের একটা ছদ্মনাম ছিল, সেটা হলো কৌটিল্য। ছদ্মনাম ছিল কৌটিল্য। কৌটিল্য নাম হলো চাণক্য, ছদ্মনাম হলো কৌটিল্য। এবং এই কৌটিল্য একটা গ্রন্থ রচনা করছিলেন, যে গ্রন্থের নাম হলো অর্থশাস্ত্র, যেখানে মূলত কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে এই বিষয়টা লেখা ছিল।
অর্থশাস্ত্র। আমি বুঝি না ভাই, এরকম আজগুবি প্রশ্ন করার কি দরকার? স্যার লেকচার শিট থাকলেও কি এগুলো খাতায় লিখে নিতে হবে? তাহলে আমার সাথেই করার কি? সব তো লেকচার শিটে লেখা আছে, ওইখানে পড়ে ফেলবেন, শেষ। নেক্সট আসেন, সম্রাট অশোক, ওনাকে বলা হয় এই বংশের শ্রেষ্ঠ রাজা। এবং সম্রাট অশোকের সময় একটা যুদ্ধ হয়েছিল যার নাম কলিঙ্গের যুদ্ধ। পরীক্ষায় প্রশ্ন আসে, কলিঙ্গের যুদ্ধ সংঘটিত হয় কার সময়? কলিঙ্গের যুদ্ধ সংগঠিত হয় সম্রাট অশোকের সময়। এবং এই যুদ্ধের ভয়াবহতা দেখে সম্রাট অশোক তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন সম্রাট অশোক। কেন? কলিঙ্গের যুদ্ধের ভয়াবহতা দেখে। এই যুদ্ধে 1 লাখ মানুষ মারা যায় যুদ্ধে। ফলে এটা দেখে ওনার খুব মন খারাপ হয়, উনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এরপরে আসেন রাজা প্রথম চন্দ্রগুপ্ত, ওনার সম্পর্কে কিছু বলার নাই, আছে সমুদ্রগুপ্ত সম্পর্কে বলার মতো কথা। সমুদ্রগুপ্তের উপাধি ছিল প্রাচীন ভারতের নেপোলিয়ন। পরীক্ষায় প্রশ্ন আসে, প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হয় কাকে? প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হয় কাকে? উত্তর, সমুদ্রগুপ্তকে বলা হয় প্রাচীন ভারতের নেপোলিয়ন। আগে সনাতন ধর্মের ছিল, পরে বৌদ্ধ ধর্মে চলে আসে বেচারি মন খারাপ করে, এত মানুষজন মারা গেছে দেখে। এরপর আসেন রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্তের সম্পর্কে লিখবেন। রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় একজন পরিব্রাজক এসেছিলেন বাংলায়, যার নাম হলো ফা হিয়েন। বাংলায় কি, সরি, ভারতবর্ষে। ফা হিয়েন আসেন কার সময়? উত্তর, ফা হিয়েন আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। এবং তার রাজদরবারে ছিলেন 2জন বিখ্যাত ব্যক্তি। একজনের নাম আর্যভট্ট, যিনি একটা গ্রন্থ লেখেন আর্য সিদ্ধান্ত। আরেকজনের নাম হলো বরাহ মিহির। এরা তার রাজদরবারের জ্ঞানীগুণী ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। বরাহ মিহির, বরাহ মিহির। আরেকজন হলো আর্যভট্ট। আর ওনার সময় একজন পরিব্রাজক আসেন। পরিব্রাজক বলা হয় যারা বিভিন্ন দেশে ভ্রমণ করে এদেরকে। এরকম একজন পরিব্রাজক নাম হলো ফাহিয়েন, চীন দেশ থেকে আসেন। ফাহিয়েন আসেন চীন দেশ থেকে। কার সময় আসেন? আসেন রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়, ফাহিয়েন। এখন এই দুই রাজা, এই দুইটা বংশের রাজারা মারা গেলে বাংলায় সৃষ্টি হয় একটা আহ, উদ্ভট পরিস্থিতি। উদ্ভট পরিস্থিতি কি? এক এক রাজ্যের রাজারা নিজের রাজ্য স্বাধীন ঘোষণা করে নিজেরাই স্বাধীনভাবে রাজত্ব শুরু করে। এবং এটা সূচনা হয় গৌড় রাজ্য থেকে। এই গৌড় রাজ্যের স্বাধীন রাজা হিসেবে আত্মপ্রকাশ করেন প্রথম স্বাধীন রাজা হিসেবে আত্মপ্রকাশ করেন রাজা শশাঙ্ক। পরীক্ষায় প্রশ্ন আসে বাংলার প্রথম স্বাধীন রাজাকে? উত্তর, রাজা শশাঙ্ক। বাংলার প্রথম স্বাধীন রাজাকে? উত্তর, রাজা শশাঙ্ক। প্রশ্ন আসে রাজা শশাঙ্কের উপাধি কি ছিল? মহাসামন্ত। এই রাজা শশাঙ্কের উপাধি ছিল মহাসামন্ত। ওনার উপাধি ছিল মহাসামন্ত। গৌড় রাজ্যের পরে আরো একটা রাজ্য স্বাধীনতা ঘোষণা করে, সেটা ছিল পুষ্যভূতি রাজ্য। আর একটা রাজ্য ছিল মাগধ, ওইটা লাগবে না, পুষ্যভূতি এটা লাগবে। পুষ্যভূতি রাজ্য। এই পুষ্যভূতি রাজ্যের রাজা ছিলেন যিনি, তাকে শশাঙ্ক হত্যা করলে তার ভাই ক্ষমতায় আসে। এই রাজার নাম ছিল হর্ষবর্ধন। হর্ষবর্ধন। এবং রাজা হর্ষবর্ধনের সময়, রাজা হর্ষবর্ধনের সময় যেটা হয়, তিনি নালন্দা বিহার প্রতিষ্ঠা করেন। নালন্দা
বিহার প্রতিষ্ঠা করেন, যেটা পরবর্তীতে হয়ে যায় নালন্দা বিশ্ববিদ্যালয়। এবং এই নালন্দা বিশ্ববিদ্যালয় পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। পরীক্ষায় প্রশ্ন আসে পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি? উত্তর, পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয়। পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি? স্যার শরবত খাচ্ছেন? হ্যাঁ, শরবতই তো মোটামুটি। চা দিয়েছে সেই ক্লাসের শুরুতে 4:05 আর এখন বাজে 3:05, এখন বাজে প্রায় 4টা। ওকে, নালন্দা বিহার পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। এবং ওনার সময়, হর্ষবর্ধনের সময় একজন পরিব্রাজক বাংলায় আসেন, যার নাম হলো হিউয়েন সাং। পরীক্ষায় প্রশ্ন আসে হিউয়েন সাং বাংলায় আসেন কার সময়, এবং হিউয়েন সাং কোন দেশীয় পরিব্রাজক ছিলেন? হিউয়েন সাং চীন দেশ থেকে আসেন পুষ্যভূতির রাজা হর্ষবর্ধনের সময়। এই দুইজন রাজা মারা গেলে, বড় বড় রাজারা আর না থাকার কারণে ছোটগুলা নিজেরা গোলযোগ শুরু করে, গন্ডগোল শুরু করে। যেমন হয় না, বাপ মা বাসায় না থাকলে পোলাপান গুলা ঝগড়াঝাটি, মারামারি, দৌড়াদৌড়ি, হাঙ্গামা, কাঁথা বালিশ বিছানা লেপ কম্বল সব একাকার করে রাখে। এরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতি বানিয়ে ফেলে বাংলায়, এবং যেটার নাম হলো মাৎস্যন্যায় অবস্থা। তো পরীক্ষায় প্রশ্ন আসে মাৎস্যন্যায় বলতে কি বোঝায়? মাৎস্যন্যায় বলতে বোঝায় আইন শৃঙ্খলাহীন অরাজক পরিস্থিতি। আইন শৃঙ্খলাহীন অরাজক অবস্থা। পরীক্ষায় প্রশ্ন আসে বাংলায় আইন শৃঙ্খলাহীন অরাজক অবস্থা বা মাৎস্যন্যায় অবস্থা কত চলে, মানে কত সময়ে চলে, কোন সময়ে? উত্তর, সপ্তম থেকে অষ্টম শতকের মাঝামাঝি। সপ্তম থেকে অষ্টম শতকের মাঝামাঝি সময়ে বাংলায় চলে মাৎস্যন্যায় অবস্থা। শুনেন, কেউ লিভ নিলে অবশ্যই বলে যান, হ্যাঁ, যারা আছেন। কজ এটা তো ক্লাস, আমি কেমনি বুঝবো যে যারা গেল তারা কই গেল? এটা তো আপনি সিনেমা দেখতেছেন না যে ভাল লাগে না, এখানে অ্যাকশন নাই, দ্রুত চলে যাই অন্য একটা সিনেমা দেখে গিয়ে। অথবা গান, এখানে নায়িকার চেহারা পছন্দ হয় নাই, আরেক জায়গায় যাই। এটা তো গানও না, সিনেমাও না, এটা ক্লাস, এখানে অনেক কিছু মজা লাগবে আবার লাগবে না। বাট আপনি যদি হঠাৎ কোনো প্রয়োজন আসে তাহলে তো লিভ নিতেই হবে। জীবন তো আর কোনো ক্লাসের সাথে আটকায় থাকবে না। এজন্য যদি প্রয়োজন হয় অবশ্যই সেটা যাওয়ার আগে বলে যাবেন, আই নিড টু গো। ওকে, ভেরি গুড। যে যাইতে হবে তারা অবশ্যই কমেন্টে লিখে দিয়ে যাবেন। স্যার নামাজের বিরতি দিলে ভালো হয়। নামাজের বিরতি 4টায়, 4টা থেকে 4:10। প্রাচীন যুগটা শেষ করে নামাজে যান। এরপরে আসেন এই মাঝামাঝি সময়ের এই পরিস্থিতিতে লোকজন একেবারে অতিষ্ঠ হয়ে বলছে গোপালের কাছে গিয়ে যে হুজুর আপনি রাজা হয়ে যান, আমরা সবাই আপনাকে মানি, তাহলে আর আমাদের মধ্যে এই মারামারিটা থাকবে না। গ্রামে হয় না, সালিশির জন্য একজনের কাছে যায় যে আপনি একটু আমাদের দুইজনের ঝগড়াটা মিলাই দেন। দুই ভাই ঝগড়া করে, মিলাইতে যায় আরেকজনের কাছে। পরে কি হয়, সে দুই ভাইয়ের কাছ থেকেই পার্সেন্টেজ খায়। হয় না? মানে ব্যাপারটা পুরা হলো আপনার ওই কিসের, কি যেন বলে, এটা কি ইঁদুরের রুটি ভাগ করার মতো কাহিনী। রুটি ভাগ করে ভাগ করে, ইঁদুর রুটি নিয়ে গেছে, তো রুটি ভাগ করে দিতেছে শেয়াল পণ্ডিত, সে এই পাশে রুটি রাখে একটু আর ওই পাশে রাখে একটু। দেখা যায় ওই পাশ ভারী হয়েছে, এই পাশ দিয়ে একটু কামড় দিয়ে খায়, খাওয়ার পর আবার রাখে। দেখা যায় এবার এই পাশ ভারী, আবার এই পাশ দিয়ে একটু কামড় দিয়ে খায়, আবার রাখে। তো দেখা যায় না, এবার আবার ওই পাশ ভারী হয়েছে, আবার ওই পাশ দিয়ে একটু খায়। তো পরিস্থিতি বুঝতে পেরে দুই ইঁদুর যারা রুটিটা নিয়ে আসছে মীমাংসা করার জন্য, তারা শিয়ালকে বলে রুটি আর ভাগ করা লাগবে না, যেটুকু আছে ওইটুকু আপাতত আমাদের দিয়ে দেন, আমরা নিজেরাই এটা এটা মীমাংসা করে নিতেছি। তো আমাদের দেশে হয় এইটা, যে দুই ভাই ঝগড়া করে, আপন মায়ের সন্তান ঝগড়া করে যায় আরেকজনের কাছে, চেয়ারম্যান মোড়ল মাতবার, যে হুজুর আপনি এটার একটা ব্যবস্থা করেন। এরপর মাতবার তো দুইজনকেই একেবারে মন মতো খাইতে লাগে। বুঝলেন? পয়সা করি, মামলা মোকদ্দমা, এই ওই পুলিশ টাকা চাইছে দিয়ে যা কিছু, এই অমুক আবার ফোন করে আরেকজনকে বলে "এই, তোর বিরুদ্ধে তো ব্যবস্থা নিয়ে ফেলছে, এখন কি করবি কর তাড়াতাড়ি"। তা হুজুর আপনি দেখেন। তো এরকম এক হুজুরকে ধরছে সবাই গোলযোগের পরিস্থিতিতে, যে আসেন আপনি রাজা হন, এবং তার নাম হলো গোপাল। তার হাত ধরে বাংলায় শুরু হয় পাল বংশের শাসন। পাল বংশের রাজাদের রাজধানী ছিল হলো
রাজধানী ছিল পাহাড়পুর। পাল রাজাদের রাজধানী ছিল পাহাড়পুর। পাহাড়পুর। এবং এই ধর্মপাল, যিনি এই বংশের শ্রেষ্ঠ রাজা, ধর্মপাল নির্মাণ করেছিলেন পাহাড়পুর বিহার বা সোমপুর বিহার, যেটা আছে নওগাঁয়। নওগাঁর পাহাড়পুর বিহার বা সোমপুর বিহার, এই বিহারগুলো যেখানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় কার্যক্রম পালন করত। সোমপুর বিহার এটা আছে নওগাঁয়, এটার আরেকটা নাম হলো পাহাড়পুর বিহার। নেক্সট আসেন রাজা রামপাল। এনাকে নিয়ে কিছু লেখার নাই, শুধু এনার সম্পর্কে লিখবেন উনি রামসাগর দিঘি খনন করেন। রামসাগর দিঘি খনন করেন। এবং এই রামসাগর দিঘি আছে কোথায়? এইটা আছে হলো দিনাজপুর। নেক্সট আসেন, রামসাগর দিঘি তো গেল, পরে আমাদের ক্ষমতায় আসে সেন বংশ। এই বংশ শেষ হয়ে গেলে ক্ষমতায় আসে সেন বংশ, এবং সেন বংশের প্রথম রাজা হেমন্ত সেন, দ্বিতীয় রাজা বিজয় সেন, তৃতীয় রাজা লক্ষণ সেন, এবং লক্ষণ সেনই শেষ রাজা। এরপরে আর রাজত্বটা ছিল না। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি আক্রমণ করে, রাজারা পালিয়ে যায়, পালিয়ে গিয়ে কোনোভাবে জীবন বাঁচায়। জীবন বাঁচাইলে যেই এলাকাটায় ওনারা বসবাস করছিলেন ওই এলাকা শাসন করে কিছুদিনের জন্য ওনার ছেলেরা। উনি মারা যাওয়ার পরে ওনার ছেলেরা, একজনের নাম কেশব সেন, উনি মারা গেলে শেষ হয়ে যায় এই বংশের শাসন। দ্যাটস ওয়াই ওনাকে বলা হয় শেষ শাসক। এরপরে আসেন, এই প্রত্যেকটা বংশের একজন করে বিশেষ রাজা আছে যার বিস্তারিত নিয়ে পরীক্ষা আসে। এই বংশটা থেকে শুরু করি। এই বংশে একজন ছিলেন যার নাম হলো বল্লাল সেন। ওনার সম্পর্কে পরীক্ষায় অজস্রবার যারা চাকরির পরীক্ষা দিয়েছেন তারা জানবেন যে বল্লাল সেন উনি কৌলিন্য প্রথা চালু করেন। এটা 1 কোটি বার পরীক্ষায় আসছে যে কৌলিন্য প্রথা চালু করেন কে? উত্তর রাজা বল্লাল সেন। উনি এই বংশের একজন বিখ্যাত রাজা। প্রত্যেকটা বংশের এরকম একজন করে বিখ্যাত বা দুইজন করে বিখ্যাত রাজা থাকেন, যারা প্রজা দরদি হয়ে বিশেষ বিশেষ কোনো বিধান বা বিশেষ কোনো কার্যক্রম করে গেছেন। তার একজন বল্লাল সেন কৌলিন্য প্রথা চালু করেন, এবং ওনার দুইটা গ্রন্থ আছে। একটার নাম হলো দান সাগর, একটার নাম হলো অদ্ভুত সাগর। অদ্ভুত সাগর, এই দুইটা গ্রন্থ কার রচনা? উত্তর, এই দুইটা গ্রন্থ বল্লাল সেনের রচনা। এবার আছেন পাল বংশের একজন বিখ্যাত রাজার নাম হলো রাজা দ্বিতীয় মহিপাল। পাল বংশের একজন বিখ্যাত রাজার নাম হলো রাজা দ্বিতীয় মহিপাল। এনার বিশেষত্ব হলো ওর সময় কৈবর্ত বিদ্রোহ সংগঠিত হয়। কৈবর্ত বিদ্রোহ সংগঠিত হয়। কৈবর্ত বিদ্রোহ কি? রাজার বিরুদ্ধে সকল সাধারণ জনগণ একটা বিদ্রোহ ঘোষণা করে যে আমরা এই রাজার রাজত্ব মানি না। এটাকে বলা হয় কৈবর্ত বিদ্রোহ। কৈবর্ত শব্দের অর্থ সাধারণ শ্রমজীবী সম্প্রদায়। কৈবর্ত মানে সাধারণ শ্রমজীবী সম্প্রদায়। এই সাধারণ শ্রমজীবী সম্প্রদায় রাজার বিরুদ্ধে বিদ্রোহ করে, তাই এটার নাম কৈবর্ত বিদ্রোহ। এবং ফলাফল, এই বিদ্রোহ দমন করতে গিয়ে রাজা দ্বিতীয় মহিপাল নিহত হন এবং রাজ্য চলে যায় কৈবর্তদের হাতে। ওকে, শেষ, আর কিছু নাই। এইখানে এখন দুইটা কথা স্টার দিয়ে নিচে লিখলেই এই পর্যন্ত দি এন্ড। এবং 4টায় আমরা বিরতি নেব আসরের নামাজের, 4টা 10 পর্যন্ত, 10 মিনিটের বিরতি আসরের নামাজের জন্য। তো লিখবেন এইখানে গুপ্ত বংশের শাসনামলকে বলা হয়, গুপ্ত বংশের শাসনামলকে বলা হয়, শাসনামলকে বলা হয় প্রাচীন ভারতের স্বর্ণযুগ। প্রাচীন ভারতের স্বর্ণযুগ। আর একটা প্রশ্ন এখান থেকে আসে, বাংলার সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি ছিল? বাংলার সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ
পাল বংশ, এবং এই পাল বংশের রাজারা 400 বছর একটানা শাসন করে। 400 বছর একটানা শাসন করে। উল্লেখ্য, এই রাজারাই প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করে। প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করে। বংশানুক্রমিক শাসন মানে কি? রাজার ছেলে রাজা, তার ছেলে রাজা, তার ছেলে রাজা, এটা তারা প্রথম শুরু করে। কৌলিন্য প্রথাটা কি? ধর্মের মধ্যে উচ্চ মর্যাদা এবং নিম্ন মর্যাদা, অর্থাৎ ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্র, শূদ্র, এরকম যে একটা আছে না হিন্দু ধর্মের প্রথাটা, যে যারা বেশি ভালো ধর্মকর্ম পালন করবে এরা সবচেয়ে উচ্চ মর্যাদার, এরপরে যারা কম তারা নিম্ন মর্যাদার, তারা নিম্ন মর্যাদার, এরকম একটা ধর্মীয় প্রথার নাম হলো কৌলিন্য প্রথা। বলেন ইশরাত আপু। নাফিসা জান্নাত, সুন্দর সুন্দর নাম আপনাদের, একেবারে চমৎকার। স্যার বলেন। স্যার প্রাচীন ভারতে স্বর্ণযুগ যে গুপ্ত বংশকে বলা হয় এটা কেন? এই বংশের সময় সব জনদরদি কাজগুলো হয়েছিল, বড় বড় জনদরদি কাজ প্রজাদের জন্য, এগুলো সব এই শাসনের সময় হয়েছিল এবং প্রজারা খুব সুখে শান্তিতে ছিল। আসসালামু আহ আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার একটা কথা ছিল স্যার, আপনারা যে লেকচার শিট গুলো দেন স্যার, এগুলোর হার্ড কপি কি আমরা কুরিয়ারে আনতে পারবো স্যার? হ্যাঁ হ্যাঁ, কুরিয়ারে আনতে মানে পারবেন। সংগ্রহ। পারবেন। স্যার এটা কি ক্লাস শেষ হওয়ার পরে নাকি সবগুলো একসাথে? এমনিই নিতে পারেন সব একসাথেও। এটা যে কোনো সময় এই সব নাম্বারে কল একসাথে? দিলে 896060 800 থেকে শুরু করে 849, যে কোনো জায়গায় ফোন করে ওনাদেরকে জিজ্ঞেস করবেন, তাহলে হবে। প্রথম স্যার সর্বভারতীয় এখনো তো অনেক কাজগুলো বাকি, এজন্য স্যার সব পাবো? সব নাম্বারই আছে এখানে। 801, না স্যার, বলতেছে 4, এখনো 5, তো 10 ক্লাস বাকি। ক্লাস বাকি, লেকচার শিট গুলো সমস্যা কি নেই, আগে লেকচার সেট হবে? আগেই নিতে পারবেন সব একসাথে। মানে স্যার এই নাম্বারে কল দিলেই হবে না স্যার? হ্যাঁ, প্রথম সর্বভারতীয় সম্রাট বলা হয় চন্দ্রগুপ্ত মৌর্যকে। এই শেষ, আর কিছুই আমরা এখান থেকে পড়বো না। নেক্সট এসে আমরা নামাজ পড়ে মুসলমানদের শাসন শুরু করব, ইসলামী শাসন। নামাজ রোজা পড়ে আসেন, পড়ে এসে ইসলামী শাসনের সূচনা করে দিব। ঠিক আছে? এখন থেকে 10 মিনিট, 10 মিনিটে তো বাজে 4টা 2, যেতে যেতে 3 বাজবে। আচ্ছা আসেন, 4টা 15-তে আসেন আপনারা। নামাজ পড়ে 4টা 15-তে আমরা আবার শুরু করি আসরের পরে। আর যারা নামাজ পড়বেন না তারা পুরোটা আরেকবার পড়ে রিভিশন টিভিশন দেন, দেখেন কি কি লিখছেন। 400 বছরের পর কি লিখছেন? প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করে পাল রাজারা। বংশানুক্রমিক শাসন মানে রাজার ছেলে রাজা, তার ছেলে রাজা, তার ছেলে রাজা, এই সিস্টেম। লিনা আপু বলেন। স্যার আর্যভট্ট কি বই লিখছিলেন? আর্য সিদ্ধান্ত। থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে আসেন, এরপরের কথাবার্তা আমরা যেই পর্যন্ত আসছি, প্রাচীন শাসনামল শেষ। এইবার হলো মুসলিম শাসন, ভারতবর্ষে মুসলিম শাসন। ভারতবর্ষে মুসলিম শাসনের প্রধানত দুইটা অংশ বা দুইটা সেগমেন্ট। একটা হলো বাংলায় মুসলিম শাসন, আর একটা হলো দিল্লিতে মুসলিম শাসন। দিল্লি কোনটা আর বাংলা কোনটা? বাংলা হলো আমাদের বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, এই দুইটা অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল বাংলা। আর পশ্চিমবঙ্গ, বাংলা ছাড়া পুরো ভারতবর্ষের যে এলাকাটা সেটাকে বলা হতো দিল্লি সালতানাত। ওকে, এটা দেখেন। এই ছিল আপনাদের ভারতবর্ষ। হ্যাঁ, তাহলে এই এতখানি লম্বা না, আর একটু কম লম্বা দেন। এইখানে এই অঞ্চলটা ছিল আমাদের বর্তমান বাংলাদেশ, এবং বাংলাদেশের পার্শ্ববর্তী ভারতের পশ্চিমবঙ্গ, এবং এইখানে আসাম। এইটা নিয়ে এই অংশটার নাম ছিল বাংলা। আর এইখানে দিল্লিতে গড়ে উঠেছিল দিল্লি সালতানাত। তাহলে দুইটা আলাদা আলাদা জায়গা, দুইখানে দুইটা আলাদা শাসন গড়ে উঠেছিল মুসলমানদের সময়। একটা গড়ে উঠেছিল বাংলায়, একটা গড়ে উঠেছিল দিল্লিতে। বাংলায় যে শাসনটা গড়ে ওঠে, এইটা গড়ে ওঠে সাল 1204 খ্রিস্টাব্দে, কিন্তু তার আগেই দিল্লিতে 1192 খ্রিস্টাব্দে গড়ে ওঠে মুসলমানদের শাসন। এবং 1192 শাসন গড়ে ওঠা দিল্লি থেকে পাঠানো হয় ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজিকে
বাংলা আক্রমণ করার জন্য, এবং তিনি যখন বাংলা আক্রমণ করেন তখন লক্ষণ সেন পালিয়ে যান এবং এই বাংলাও মুসলমানদের দখলে চলে আসে। ফলে দিল্লির অধীনে থেকে বাংলা শাসন করা শুরু হয়। এর আগ পর্যন্ত বাংলায় স্বাধীনভাবে এখানকার রাজারাই শাসন করতেন, এর পরে বাংলা চলে যায় দিল্লির অধীনে। এই হলো মূল কথা। এবার আসেন, তাহলে দিল্লিতে মুসলিম শাসন শুরু হয় কার সময়? 1192 খ্রিস্টাব্দে ময়েজউদ্দিন মোহাম্মদ ঘুরি, উনি দিল্লিতে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। বাট উনি কোনো রাজবংশের প্রতিষ্ঠাতা না, বা ওনার সময় এটা কোনো সালতানাত ছিল না। ছোট একটা এলাকা দখল করে প্রথম উনি শুরু করেন, কিন্তু তখনও এটা কোনো সালতানাত হয়ে ওঠেনি। এরপরে দিল্লি সালতানাত বলতে যা বোঝায় সেটা প্রতিষ্ঠা করেন দাস বংশের কুতুবউদ্দিন আইবেক। দাস বংশ কেন বলে? কারণ এই কুতুবউদ্দিন আইবেক ছিলেন ময়েজউদ্দিন ঘুরির কৃতদাস। এই দাস বংশ প্রতিষ্ঠা করেন কুতুব উদ্দিন আইবেক। কুতুব উদ্দিন আইবেক দাস বংশের শাসন প্রতিষ্ঠা করেন কুতুবউদ্দিন আইবেক, এবং এই বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা শামসুদ্দিন ইলতুৎমিশ, কুতুবউদ্দিন আইবেকের জামাতা ইলতুৎমিশ। প্রকৃত প্রতিষ্ঠাতা বলতে কি বোঝায়? হোয়াট মিনস বাই প্রকৃত প্রতিষ্ঠাতা? প্রকৃত প্রতিষ্ঠাতা বলতে বোঝায় যার সময়ে সাম্রাজ্যটা আরো বড় হয়েছে। মানে বর্তমানে যেরকম বড় সাম্রাজ্য, এটা আগে ছিল না। আগে ছিল দিল্লি, আজমির শরীফ, দুই একটা এলাকা নিয়ে একটা সালতানাত। পরে আস্তে আস্তে এটা বড় করে দিয়ে গেছে ইলতুৎমিশ। এবং এই বংশের একমাত্র মহিলা শাসনকর্তা দিল্লি সালতানাতে, ওনার নাম হলো সুলতানা রাজিয়া। এইটা পরীক্ষায় প্রশ্ন আসে, দিল্লি সালতানাতের একমাত্র মহিলা শাসনকর্তা কে ছিলেন? উত্তর সুলতানা রাজিয়া। এবং কুতুবউদ্দিন আইবেকের সময় বাংলায় পাঠানো হয়েছিল একজন শাসনকর্তাকে, লিখছেন এই পর্যন্ত। পরের কথাবার্তা যেটা লিখবেন সেটা হলো 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, ইনি বাংলা আক্রমণ করলে লক্ষণ সেন তার সাম্রাজ্য ছেড়ে পালিয়ে গেলে এইখানে মুসলিম শাসন প্রতিষ্ঠা হয়। কিন্তু এটা ছিল দিল্লির অধীনে, অর্থাৎ দিল্লি থেকে এসে বাংলাকে শাসন করত দিল্লির লোকজন। কিন্তু এই অবস্থা থেকে বাঙালিরা স্বাধীন হওয়ার জন্য তারা 1338 খ্রিস্টাব্দে এইখানে যিনি শাসনকর্তা বাহারাম খান, তিনি মারা গেলে ওনার পক্ষে কাজ করতেন ওনার শিলাহার বা অস্ত্রাগারের রক্ষক ফকরা। এই ফকরুদ্দিন মুবারক শাহ নাম ধারণ করে
1338 সালে বাংলায় স্বাধীন সুলতানি শাসনের সূচনা করেন, যেটা চলে 1538 সাল পর্যন্ত, 200 বছর। এই সময় বাংলা স্বাধীন ছিল। পরীক্ষায় প্রশ্ন আসে বাংলা স্বাধীন ছিল কত বছর, বা বাংলা স্বাধীন ছিল কত থেকে কত সাল পর্যন্ত। এবং বাংলার এই স্বাধীন যুগটা, এইটা ছিল স্বাধীন সুলতানি শাসন। শুরু হয় 1338 খ্রিস্টাব্দে। এটাকে বলা হয় বাংলায় স্বাধীন সুলতানি শাসন। স্বাধীন সুলতানি শাসন মানে কি? দিল্লির অধীনে না থেকে নিজেরাই নিজেদেরকে শাসন করছে, এই জন্য এটাকে বলা হয় স্বাধীন সুলতানি শাসন। এইখানে প্রশ্ন আসবে বাংলার প্রথম স্বাধীন সুলতানের নাম কি? উত্তর, বাংলার প্রথম স্বাধীন সুলতান এর নাম হলো ফখরুদ্দীন মুবারক শাহ। ফখরুদ্দীন মুবারক শাহ। এবং এই ফখরুদ্দীন মুবারক শাহের রাজধানী ছিল সোনারগাঁ। ফখরুদ্দীন মুবারক শাহের রাজধানী ছিল সোনারগাঁ। ফখরুদ্দীন মুবারক শাহের রাজধানী ছিল সোনারগাঁ। এবং তিনি 1338 খ্রিস্টাব্দে নিজেকে বাংলার স্বাধীন সুলতান ঘোষণা করে দেন, যে আমি আজকে থেকে বাংলার স্বাধীন সুলতান। এরপরে বাংলায় প্রথম সকল জনপদকে একত্র করেন কে? প্রথম বাংলার সকল জনপদকে, বাংলার সকল জনপদকে সর্বপ্রথম একত্র করেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। ওই যে বলছিলাম, যিনি প্রথম বাংলা শব্দটা ব্যবহার করেন, তিনিই হলেন এই শামসুদ্দিন ইলিয়াস শাহ। এই শামসুদ্দিন ইলিয়াস শাহ গৌর, বঙ্গ, হরিকেল, সমতট, এই হাবিজাবি যা ছিল সব একত্র করে পুরোটার নাম দিয়ে দেন মুল্ক ই বাংলা। মুল্ক শব্দের অর্থ দেশ, মুল্ক ই বাংলা মানে হলো বাংলাদেশ। এই প্রথম বাংলা নাম হয় এই অঞ্চলের। সকল জনপদকে একত্র করেন এবং এটার নাম দেন বাংলা। ইশরাত আপু কি বলবেন বলেন? নেক্সট আসেন, বাংলার সকল জনপদকে একত্র করেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। এরপর সালতানাত কি? পরীক্ষার প্রশ্ন আসে বাংলার শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? কি বলছেন? বুঝিনি। সালতানাত মানে কি? সালতানাত মানে এটাও একটা রাজ্য, এটারই জাস্ট নাম, আরবি নাম। যেরকম যেরকম আমরা বলি নামাজ আর আরবিতে বলে সালাত, এই একই জিনিস, এরকম সালতানাত আর সাম্রাজ্য একই জিনিস। বাংলার শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? বাংলার শ্রেষ্ঠ সুলতান ছিলেন, বাংলার শ্রেষ্ঠ সুলতান ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। এটা পরীক্ষা আসবে যে বাংলার সুলতানি যুগে বাংলার শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? উত্তর, আলাউদ্দিন হোসেন শাহ। এবং এই আলাউদ্দিন হোসেন শাহের রাজধানী ছিল একডালা, গৌড়ের। রাজধানী ছিল গৌড়ের একডালা। এটা ছিল গৌড় নগরীতে। এবং বাংলার শেষ স্বাধীন সুলতান, বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন? এটা পরীক্ষায় প্রশ্ন আসবে। বাংলার শেষ স্বাধীন সুলতান ছিলেন গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। এই হলো বাংলার সুলতানি শাসনের বৃত্তান্ত। এই সুলতানি শাসনটা যখন শুরু হয় তখন বাংলার কি সিচুয়েশন ছিল দেখেন। তখন বাংলার মানে দিল্লির যে সিচুয়েশন ছিল সেটা হলো, দিল্লিতে দাস বংশের পরে আসে খলজি বংশ। আর এই খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান বলা হয় আলাউদ্দিন খলজিকে। নাম সুলতান আলাউদ্দিন খলজি। ওনাকে বলা হয় দিল্লির শ্রেষ্ঠ সম্রাট। ওনার সময় বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ চালু করেন। বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা, বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা। বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা মানে কি? বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা হলো বাজারটা সরকারের নিয়ন্ত্রণে থাকবে, কোন জিনিসের কত দাম ধরবে, কি হবে না হবে। তো তোমার তা করি চিনি লাগবে, তুমি এই চা এটা লাগবে।
চিনি আমার ওই জায়গায় বক্সে আছে, সবার জন্য না, তোমার লাগলে তুমি বানাও। ওকে, লিখছেন এই পর্যন্ত? ওই বক্সে, আমার বক্সে নেক্সট যেটা লিখবেন, আলাউদ্দিন খলজির পরে, খলজি বংশের পরে দিল্লি শাসন করছে যারা, এর মধ্যে অন্যতম হলো খলজি বংশের পরে তুঘলক বংশ। এই তুঘলক বংশের সময়ই বাংলায় স্বাধীন সুলতানি যুগের সূচনা হয়। তুঘলক বংশের শ্রেষ্ঠ বলা হয় মোহাম্মদ বিন তুঘলককে। মোহাম্মদ বিন তুঘলককে বলা হয় তুঘলক বংশের শ্রেষ্ঠ সুলতান। এবং এই মোহাম্মদ বিন তুঘলকের সময় তামার মুদ্রা প্রচলন করেন, তামার মুদ্রা চালু করেন। মানে আগের দিনে মুদ্রা ছিল সোনা আর রূপার। হয়তো কি সোনার রূপা দামি জিনিস, তো অন্যরা এসে চুরি করে তাদের দেশে নিয়ে যেত এই সোনার রূপা। এই জন্য এই মুদ্রার পরিবর্তে তিনি প্রথম ব্যবহার শুরু করেন প্রতীকী তামা রূপার মুদ্রা। প্রতীকী তামা এবং রূপার মুদ্রার প্রচলন করেন। এবং এই মোহাম্মদ বিন তুগলকের সময় ইবনে বতুতা ভারতে আসেন। ইবনে বতুতা ভারতে আসেন, ইনি হলো একজন পরিব্রাজক এবং ইনি ভারতবর্ষে আসেন 1334 খ্রিস্টাব্দে। এবং ইনি এইখান থেকে আবার চলে যান বাংলায়, যখন বাংলার শাসনকর্তা ছিলেন ফখরুদ্দিন মোবারক শাহ। এবং উনি বাংলার নাম দিয়েছিলেন ধন সম্পদ পূর্ণ নরক। ধন সম্পদ পূর্ণ নরক, অর্থাৎ এইখানে ধন সম্পদ সবই আছে, বাট প্রচুর গরম, এইটা দেখে উনি এই নামটা দিয়েছিলেন। এবং উনি আসেন মরক্কো থেকে। ইবনে বতুতা কোন দেশীয় পরিব্রাজক, ওনার বাড়ি হলো মরক্কো। মরক্কো থেকে প্রথমে আসেন ভারতে, ভারত থেকে পরে যান বাংলায়। এবং ঘটনাটা মোহাম্মদ বিন তুগলকের সময়, যখন উনি প্রথম ভারতবর্ষে আসেন। লিখছেন? তোমার কাছেই রাখতে হবে, আমার মধ্যে রাখতে হবে না। খাওয়া আসছে। নেক্সট আসেন এর পরের যেটা, সেটার সম্পর্কে আমরা যদি কথা বলি, তুগলক বংশের পরে এখানে আসে কারা? তুগলক বংশের পরে এখানে আসে তুগলক বংশের পরে এখানে শাসন করে লোদি বংশ। লোদি বংশ জানার দরকার নাই, লোদি বংশকে পরাজিত করে মুঘলরা এখানে শাসন শুরু করে। আর মুঘল বংশের প্রতিষ্ঠাতা হলেন শ্রেষ্ঠ মুঘল সম্রাট যিনি, তিনি আরেকজন প্রতিষ্ঠাতা, আরেকজন মুঘল বংশের প্রতিষ্ঠা করেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এবং বাবর তার মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন 1526 সালে। এবং তিনি 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে মুঘল সালতানাত প্রতিষ্ঠা করেন। পানিপথের প্রথম যুদ্ধ, এই যুদ্ধে তিনি লোদি বংশের শেষ সম্রাট ইব্রাহিম লোদিকে পরাজিত করে শুরু করেন দিল্লিতে মুঘল সাম্রাজ্য। এবং বাবর অর্থ বাঘ, এটা পরীক্ষা আসে। বাবর শব্দের অর্থ কি? বাবর শব্দের অর্থ হলো বাঘ। যাই হোক, বাবর এই মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। করার কিছুদিন পরে বাবর মারা যান। বাবর মারা গেলে ক্ষমতায় আসেন তার পুত্র নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন। এবং হুমায়ুন ক্ষমতায় আসলে তিনিও ক্ষমতা বেশি দিন রাখতে পারেন নাই, কারণ তিনি ক্ষমতায় আসেন 1530-এ। এবং দুর্ঘটনা ঘটে 1540-এ, তার কাছ থেকে রাজত্ব খোয়া যায়, অর্থাৎ এই মুঘল সাম্রাজ্যের পতন ঘটে। কেন মুঘল সাম্রাজ্যের পতন ঘটে? কারণ হলো, যখন হুমায়ুন ক্ষমতায়, তখন বাংলার ক্ষমতা চলে যায় গিয়াসুদ্দিন মাহমুদ শাহকে আক্রমণ করে, বাংলা দখল করে নেয় সাল 1538-এ শের খান নামক এক ব্যক্তি, যিনি আফগানিস্তান থেকে এসেছিলেন। এই শের খান বাংলার শাসনকর্তা হন এবং বাংলার সুলতানি শাসনের অবসান ঘটে। বাংলার সুলতানি শাসনের অবসান ঘটলে এই শের খান যখন ক্ষমতা দখল করে নেন, শের খান কি করেন? শের খান তখন যেটা করেন সেটা হলো, তিনি বাংলা
শাসন করা শুরু করেন। এইরকম একটা মুহূর্তে হুমায়ুন ঘুরতে আসেন বাংলার গৌর নগরীতে এবং গৌড়ের নাম রাখেন জান্নাতাবাদ। গৌড়ের নাম রাখেন জান্নাতাবাদ। পরীক্ষায় প্রশ্ন আসে গৌড়ের নাম জান্নাতাবাদ রাখেন কে? উত্তর নাসিরউদ্দিন মুহাম্মদ হুমায়ুন। এবং হুমায়ুন এই অঞ্চলে ঘুরতে আসেন এই 1538 খ্রিস্টাব্দে। আসার পরে কি হয়েছে, হুমায়ুনকে পেছন থেকে আক্রমণ করে শের খান। ফলে হুমায়ুন এইখানে বসে পরাজিত হয়, প্রাণ নিয়ে কোনোভাবে ফিরে যায়। পরের বছর হুমায়ুন আবারও আসে যুদ্ধ করতে শের খানের সাথে, বাট এইবারও হুমায়ুন পরাজিত হয়। পরাজিত হলে পুরো মুঘল সালতানাত এবং বাংলা সালতানাত সবকিছুর দায়িত্ব চলে যায় শের খানের হাতে, এবং শের খান শের শাহ উপাধি নিয়ে সমগ্র ভারতবর্ষ শাসন শুরু করেন। ওনার উপাধি হয় তখন শের খানের শের শাহ। আর ওনার এই শাসনটাকে বলা হয় তুগলক শাসন বা সুর শাসন। এই শের শাহ, ওনাদের শাসনটা চলে 1540 থেকে 1555 পর্যন্ত। এই সময়টা ওনারা বাংলা শাসন করেন আর দিল্লিও শাসন করেন। তখন উনি নির্মাণ করেছিলেন গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, যাতে উনি সহজে যোগাযোগ রক্ষা করতে পারেন এই সবগুলো অঞ্চলের মধ্যে। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নাম্বার 1 উনি নির্মাণ করেন। 1 নাম্বার গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। 2 নাম্বার উনি নির্মাণ করেন গ্র্যান্ড ট্রাঙ্ক রোড উনি আর ঘোড়ার ডাক চালু করেন। ঘোড়ার ডাক চালু করেন। ঘোড়ার ডাক মানে ডাক বা চিঠিপত্র আনা নেওয়ার সিস্টেমটা ঘোড়ার মাধ্যমে চালু করেন। আগের দিনে পায়ে হেঁটে হেঁটে চিঠিপত্র নেওয়া আনা করতে, এটা ঘোড়ার মাধ্যমে নেওয়ার ব্যবস্থা চালু করেন। ঘোড়ার ডাক চালু করেন, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড চালু করেন। এছাড়া উনি কবুলিয়ত ও পাট্টা প্রথা চালু করেন। কবুলিয়ত ও পাট্টা প্রথা চালু করেন। পাট্টা প্রথা চালু করেন। এছাড়াও ওনার সময় চালু হয় দাম নামক মুদ্রা। দাম নামক মুদ্রা চালু করেন। উনি বেশ ভালোভাবেই শাসন করছিলেন ভারতবর্ষ। এবং এর কিছুদিন পরে হুমায়ুন আবারও ফিরে আসে মুঘল সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করতে। এইবার তিনি সাহায্য নেন হলো পারস্য সম্রাটের, এবং পারস্য সম্রাটের সহযোগিতায় শেরশাহকে পরাজিত করে তিনি পুরো ভারতবর্ষের শাসনভার আবারও তুলে নেন। আর এই থেকে শুরু হয় ভারতবর্ষে আবারও মুঘল শাসন। এবং এইবার মুঘল শাসন আরো প্রতিষ্ঠিত হয়। হইলে হবে কি, এই সময় বাংলা আবার মুঘলদের হাত থেকে দুর্বলভাবে বেরিয়ে যায়। ঘটনাটা কি আমি বলতেছি, তাহলে এখানে অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। কবুলিয়ত পাট্টা প্রথা হলো ভূমি বন্দোবস্ত প্রথা, অর্থাৎ জমিদারকে কিভাবে ভূমি দিবে, কৃষকদেরকে কিভাবে ভূমি দিবে, নিলে ভূমির বদলে কতটুকু খাজনা দেওয়া লাগবে, ইত্যাদি ইত্যাদি। এইটা ভূমি বন্দোবস্ত প্রথা। তো মুঘল সাম্রাজ্য আবারও প্রতিষ্ঠিত হয় নাসিরউদ্দিন হুমায়ুনের হাত ধরে। বাট হুমায়ুন এই যাত্রায় 1 বছর শাসন করে, 1555 থেকে 1556 পর্যন্ত। 1555 থেকে 1556 পর্যন্ত। এরপর উনি ওনার লাইব্রেরির সিঁড়ি থেকে পড়ে মারা যান। মারা গেলে কি হয়, মারা গেলে ক্ষমতায় নতুন করে আসেন ওনার পুত্র আকবর। জালালউদ্দিন মোহাম্মদ আকবর, ওনাকে বলা হয় শ্রেষ্ঠ মুঘল সম্রাট। উনি ক্ষমতায় আসেন এই বছরই, অর্থাৎ 1556 সালে। শ্রেষ্ঠ মুঘল সম্রাট। পরীক্ষায় প্রশ্ন আসে দিল্লির শ্রেষ্ঠ মুঘল সম্রাট কে ছিলেন? উত্তর জালালউদ্দিন মোহাম্মদ আকবর। এবং এই আকবরের সময় বাংলায় 12 ভূঁইয়াদের উত্থান ঘটে। এই হলো ঘটনাটা, যে বাংলায় 12 ভূঁইয়াদের উত্থান ঘটে। এই 12 ভূঁইয়া কারা ছিলেন? 12 ভূঁইয়া ছিলেন অনির্দিষ্ট সংখ্যক জমিদার। ভাটি অঞ্চলের অনির্দিষ্ট সংখ্যক জমিদার। অনির্দিষ্ট সংখ্যক জমিদার। এই ভাটি অঞ্চলের অনির্দিষ্ট সংখ্যক জমিদার, যারা মুঘলদের স্বাধীনতা মানে মুঘলদের অধীনতা স্বীকার করতে চায়নি, তাদেরকেই বলা হয় 12 ভূঁইয়া। এবং এই 12 ভূঁইয়াদের নেতা ছিলেন ঈশা খান, যিনি সোনারগাঁওয়ে তার রাজধানী গড়ে তোলেন। ঈশা খাঁ ছিলেন নেতা, আর ওনার রাজধানী ছিল সোনারগাঁ, যেটা বর্তমান নারায়ণগঞ্জে। এইখানে তিনি তার রাজধানী গড়ে তোলেন।
এখন আমাদের আকবর সাহেব তো শ্রেষ্ঠ মুঘল সম্রাট, ওনার কিছু অবদান লেখেন যে উনি বাংলা সাল গণনা চালু করেন। বাংলা সাল, বাংলা নববর্ষ, এরপরে দিন-ই ইলাহি নামে ধর্ম, দিন-ই ইলাহি নামে নতুন ধর্ম, এগুলো চালু করেন। আর বন্ধ করেন, জিজিয়া কর রহিত করেন উনি। জিজিয়া কর রহিত করেন। জিজিয়া কর হলো অমুসলিমদের পক্ষ থেকে মুসলমানদেরকে একটা ট্যাক্স দেওয়া লাগতো নিজেদের নিরাপত্তার জন্য, এই ট্যাক্সের বন্দোবস্তটা উনি বাদ দিয়ে দেন, জিজিয়া কর রহিত করেন। এবং উনি ওনার সময় বাংলার নাম রাখেন সুবা বাংলা, বাংলার নাম রাখেন সুবা বাংলা, সুবা বাংলা অর্থাৎ বাংলা প্রদেশ। সুবা বাংলা শব্দের মানে হলো বাংলা প্রদেশ। আর ঈশা খাঁর মৃত্যুর পরে, ঈশা খাঁর মৃত্যু হলে ক্ষমতায় আসেন তার পুত্র মুসা খান। এরপরেই বাংলায় 12 ভূঁইয়াদেরকে দমন করে ফেলা হয় সম্রাট জাহাঙ্গীরের সময়। সম্রাট সেলিম নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর যখন ক্ষমতায় আসেন, আকবরের পুত্র সেলিম নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, ইনি ক্ষমতায় আসলে সুবা বাংলায় প্রথম সুবাদার প্রেরণ করেন। সুবা বাংলায় প্রথম সুবাদার প্রেরণ করেন। এই সুবাদার কি? সুবাদার হলো একটা পোস্টের নাম, অর্থাৎ এইখানে যারা শাসন করতে যায় তাদেরকে বলা হয় সুবাদার। অর্থাৎ এই শুরু হয় বাংলায় সুবাদারি শাসন, বাংলায় সুবাদারি শাসন শুরু হয়। এবং সুবাদারি শাসনের শুরু করেন 1608 সালে। প্রথম সুবাদার হিসেবে আসেন, প্রথম সুবাদার হিসেবে আসেন, প্রথম সুবাদার ছিলেন সুবাদার ইসলাম খান, সুবাদার ইসলাম খান। এবং সুবাদার ইসলাম খান 1610 সালে ঢাকাকে রাজধানী করেন সুবা বাংলার, ঢাকাকে রাজধানী করেন। যদি পরীক্ষায় আসে এ যাবৎ ঢাকা কতবার রাজধানী হয়েছে, উত্তর 5 বার। 1610, 1660, 1905, 1911 এবং 1911 কি, সরি 11 না, 1947 এবং 1971। যদি বলে ঢাকা বাংলার রাজধানী হয়েছে কয়বার, উত্তর হলো 4 বার। যদি বলে ঢাকা বাংলাদেশের রাজধানী কয়বার হয়েছে, 1 বার। এবং সেলিম নুরউদ্দিন জাহাঙ্গীরের সময় বাংলায় প্রথম সুবাদারি শাসন শুরু হয়। 12 ভূঁইয়াদের চূড়ান্ত ভাবে দমন করা হয়। উনি 12 ভূঁইয়াদের চূড়ান্ত ভাবে দমন করেন, 12 ভূঁইয়াদের চূড়ান্ত ভাবে দমন করেন। পরীক্ষায় প্রশ্ন আসে 12 ভূঁইয়াদের চূড়ান্ত ভাবে দমন করেন কে? উত্তর, দমন করেন জাহাঙ্গীর সাহেব। এবং সম্রাট জাহাঙ্গীরের সময় 1608 সালে ইংরেজদের আগমন ঘটে, ইংরেজরা প্রথম এই অঞ্চলে আসে, ইংরেজদের আগমন ঘটে। এরপরে আসেন, বাংলার সুবাদারি শাসন চলতেছে, সম্রাট জাহাঙ্গীরের পর ক্ষমতায় আসলেন সম্রাট শাহজাহান, প্রেমিক পুরুষ শাহজাহান, যিনি প্রিন্স অফ বিল্ডার্স নামে পরিচিত ছিলেন। তিনি তাজমহল প্রতিষ্ঠা করেন, তিনি ময়ূর সিংহাসন প্রতিষ্ঠা করেন, ময়ূর সিংহাসনে বসতেন। এবং তার সময় ছিল কোহিনূর মণি, তার রাজমুকুটে শোভা পাইত কোহিনূর মণি ইত্যাদি ছিল তার সময় তার অধীনে। এবং এইগুলো ঘোড়ার ডিম দখল করতে তার মৃত্যুর পরে 1739 সালে পারস্য সম্রাট নাদির শাহ ভারত আক্রমণ করেন। পারস্য সম্রাট নাদির শাহ ভারত আক্রমণ করেন এবং এই ময়ূর সিংহাসন, কোহিনূর মণি সব নিয়ে যান। এই ডিম, ঘোড়ার ডিমগুলো এগুলা আছে এখন লন্ডনে, এগুলো সব নিয়ে যায়। এগুলার লোভেই আক্রমণটা করছিল। আর সম্রাট শাহজাহানের সময় তার নির্দেশে সুবাদার কাসিম খান জুইনি পর্তুগিজদের হুগলি বা বাংলা থেকে বিতাড়ন করেন। সুবাদার কাসিম খান জুইনি হুগলি থেকে, হুগলি থেকে, হুগলি থেকে মানেই কিন্তু বাংলা থেকে, হুগলি, গৌড় এগুলো সবই বাংলা, বাংলার অংশ।
তাই যদি বলে বাংলা থেকে পর্তুগিজদের বিতরণ করে কে, যদি বলে হুগলি থেকে বিতরণ করে কে, একই কথাই হবে। সুবাদার কাসিম খান জুয়েনি হুগলি থেকে পর্তুগিজদের বিতরণ করেন সম্রাট শাহজাহানের নির্দেশে। হুগলি থেকে পর্তুগিজদের বিতরণ করেন কে? উত্তর কাসিম খান জুয়েনি। কার নির্দেশে? উত্তর সম্রাট শাহজাহানের নির্দেশে। এখানে একটা কথা লিখবেন, এই পর্তুগিজরা ইউরোপীয়দের মধ্যে প্রথম আসে। পর্তুগিজরা ইউরোপীয়দের মধ্যে প্রথম আসে এই অঞ্চলে, এবং এরা প্রথম আসে সাল 1498 এবং তখন প্রথম যিনি আসেন এনার নাম হলো নাবিক ভাস্কো দা গামা, এবং তিনি ভারতবর্ষে আসেন কলকাতার কালিকট বন্দরে। আর এই পর্তুগিজদের ডাক নাম ছিল ওলন্দাজ বা ফিরিঙ্গি। এদেরকে ডাকা হতো ওলন্দাজ বা ফিরিঙ্গি। আর পর্তুগিজদের মধ্যে যারা জলদস্যু তাদের বলা হতো হারমাদ। জলদস্যু যারা এদের মধ্যে তাদেরকে বলা হয় হারমাদ। ওকে। সম্রাট শাহজাহানের পরে ক্ষমতায় আসলেন সম্রাট আওরঙ্গজেব। আরে এত কিছু মনে থাকবে কিনা আগেই ভয় পান কেন? আগে লিখতে থাকেন, শুনতে থাকেন, পরে আরেকবার পড়েন, তারপরে চিন্তা করেন যে মনে আছে কি নাই। দেখবেন সব মনে আছে। সময় নিয়ে পড়বেন তো, আগেই হাত পা ছেড়ে দিয়ে বসে থাকলে লাভ আছে? লোক সকল কি আছে? সব তো পালাইতেছে পিছন থেকে। তো আসেন, এরপরে সম্রাট আওরঙ্গজেব ক্ষমতায় আসেন। ইনি শেষ শক্তিশালী মুঘল সম্রাট, এবং আওরঙ্গজেবের সময় জিজিয়া কর পুনরায় চালু করেন। জিজিয়া কর পুনরায় চালু করেন, এবং তার একটা ডাকনাম ছিল বাদশাহ আলমগীর, এবং তার একটা টাইটেল ছিল, তাকে বলা হতো জিন্দা পীর। তিনি টুপি সেলাই করে এবং কোরআন শরীফ হাতে লিখে জীবিকা নির্বাহ করতেন, রাজকোষাগার থেকে কোনো বেতন নিত না। এই জন্য তাকে বলা হতো জিন্দা পীর। এবং তার সময় ক্ষমতায় রাখা হয় শায়েস্তা খানকে, যিনি ছিলেন বাংলার শ্রেষ্ঠ সুবাদার। বাংলার শ্রেষ্ঠ সুবাদার ছিলেন শায়েস্তা খান। শ্রেষ্ঠ সুবাদার শায়েস্তা খান তার নির্দেশে চট্টগ্রাম থেকে পর্তুগিজদের বিতরণ করেন। হুগলি থেকে তাড়াই দেওয়ার পরে এরা এসে চট্টগ্রামে আশ্রয় নিয়েছিল, এইখানে বসে জলদস্যু বৃত্তি করত, ফলে এইখান থেকেও আবার তাড়াই দেয় তাদেরকে। চট্টগ্রাম থেকে পর্তুগিজদের বিতরণ করেন শায়েস্তা খান তার নির্দেশে, এবং তার সময়ে বাংলার সুবাদার নিযুক্ত করা হয়েছিল একজনকে পরবর্তীতে, যার নাম হলো মুর্শিদ কুলি খান। এই মুর্শিদ কুলি খান এসে বাংলা সুবাদার হওয়ার পরে তিনি বাংলায় নবাবী শাসন শুরু করেন, আর এইটাকে বলা হয় বাংলার নবাবী শাসন। নবাবী শাসন। মুর্শিদ কুলি খানকে 1717 সালে বাংলার সুবাদার নিযুক্ত করা হলে তিনি ছিলেন শেষ 1717 বাংলার শেষ সুবাদার এবং প্রথম নবাব। তিনি ছিলেন বাংলার শেষ সুবাদার ও প্রথম নবাব। কে? উত্তর হলো মুর্শিদ কুলি খান। তিনি সুবাদারি বাদ দিয়ে, সুবাদারি মানে হলো মুঘলদের অধীনে শাসন করা, আর নবাবী মানে হলো স্বাধীনভাবে আমি এখানকার সবকিছু, এই শাসন। স্বাধীন নবাবী শাসন শুরু হয় মুর্শিদ কুলি খানের হাত ধরে, এবং এটা শেষ হয় 1757 সালে পলাশির যুদ্ধের মাধ্যমে। নবাব সিরাজউদ্দৌলা তিনি ছিলেন বাংলার শেষ নবাব। নবাব সিরাজউদ্দৌলা তিনি 1757 সালে পরাজিত হলে এই নবাবী শাসনেরও পতন ঘটে। নবাব সিরাজউদ্দৌলা, এবং তিনি 23 জুন 1757 পলাশির যুদ্ধে পরাজিত হন ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। নবাবের 50,000 সৈন্য পরাজিত হয় ইংরেজদের 3,000 সৈন্যের বিপক্ষে, ফলে এই অঞ্চল চলে যায় ইংরেজদের দখলে। আর ওইদিকে আওরঙ্গজেবের পরে আস্তে আস্তে দুর্বল হতে থাকে মুঘল শাসন, এবং শেষ মুঘল শাসক বলা হয়, শেষ মুঘল শাসক যাকে বলা হয় তার নাম হলো দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহ। এবং দ্বিতীয় বাহাদুর শাহকে
ইংরেজরা ক্ষমতাচ্যুত করে সিপাহী বিদ্রোহের অপরাধে। সিপাহী বিদ্রোহে সহযোগিতা করার অপরাধে। সিপাহী বিদ্রোহে সহযোগিতা করার অপরাধে 1857 সালে ক্ষমতাচ্যুত হন, ক্ষমতাচ্যুত করা হয় এবং রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয়। রেঙ্গুন হলো বর্তমান মায়ানমার, এটার নাম হলো রেঙ্গুন। এইটা হলো 1857 সালে। সালটা দেখেন একটু ভালো করে, তাহলে বুঝতে পারবেন ঘটনাটা কি ঘটছে। এইটা 1857 সালে দিল্লি ওদের অধীনে যায়, আর আমাদের বাংলা ওদের অধীনে যায় 1757 সালে। অর্থাৎ ওরা বাংলা শাসন করে 200 বছর, ভারত শাসন করে 100 বছর। এই সময়টা ইংরেজরা আমাদেরকে শাসন করে। এবং ইংরেজ শাসনের সময়কালীন উল্লেখযোগ্য যা যা পড়বেন সেটা বলে দিয়ে আজকের মতো আমি বিদায় নিব, বাট আপনারা পড়ে ফেলবেন। 1764 সালে ইংরেজদের সাথে মীর কাসিম, মির্জাফরের জামাতা, তার সাথে হয় ইংরেজদের সাথে বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধ, এবং এই যুদ্ধে মীর কাসিম পরাজিত হয়, ফলে বাংলার আর স্বাধীন হওয়ার কোনো সুযোগ থাকে না। মীর কাসিম এবং ইংরেজরা, এরপরে ইংরেজরা বাংলায় চালু করে দ্বৈত শাসন। 1765 সালে দ্বৈত শাসন, এবং এইটা চালু করেন লর্ড ক্লাইভ। এইটার মূল কথা ছিল নবাবের হাতে থাকবে শাসন এবং বিচারের ভার, আর খাজনা তুলবে হলো ইংরেজরা। টাকা পয়সা ওরা নিবে, আর দায় দায়িত্ব সব নবাবের। 1770 সালে ওদের এই খামখেয়ালির কারণে বাংলায় হয় 76-এর মন্বন্তর। 76-এর মন্বন্তর, এবং এই মন্বন্তরে 1 কোটি লোক মারা যায় বাংলায়। এবং এই সময় গভর্নর ছিলেন লর্ড কার্টিয়ার। বাংলার গভর্নর ছিলেন লর্ড কার্টিয়ার। এবং এইটার ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বৈত শাসন বাতিল করে দেয়, চালু করে চিরস্থায়ী বন্দোবস্ত। আর 76-এর মন্বন্তর বাংলা কত সালে হয় এটা পরীক্ষায় আসে। বাংলা 1176 সাল। 1770-এর পরে 1793 সালে ইংরেজরা চালু করে চিরস্থায়ী বন্দোবস্ত, অর্থাৎ যিনি জমিদারি নিবে তার হাতেই সবকিছু থাকবে, এটাকে বলা হয় চিরস্থায়ী বন্দোবস্ত। এবং এইটা চালু হয় লর্ড কর্নওয়ালিসের হাতে। লর্ড কর্নওয়ালিস। এবং 1829 সালে এরা আরো কিছু প্রথা নিয়েছিল, যার মধ্যে একটা হলো সতীদাহ বিলোপ আইন। এইটা পাশ করে লর্ড উইলিয়াম বেন্টিং। সতীদাহ প্রথা বিলোপ মানে হলো আগের দিনে স্বামী মারা গেলে বউকে স্বামীর সাথে আগুনে জ্বালাই দিত, জীবিত বউকে। এই সিস্টেমটা ছিল যাতে সে সতী থাকে, সতী সাবিত্রী থাকতে পারে, কোনো অধর্ম না করে। কিন্তু এটা কুপ্রথা ছিল, এটা ইংরেজরা আইন করে বন্ধ করে দেয়। 1856 সালে ইংরেজরা আরেকটা কাজ করে, এই মহিলাদের তো আগুনে পোড়ানোটা বন্ধ করছে, কিন্তু বিধবাদের বিবাহের নিয়ম ছিল না। সেই বিধবা বিবাহ আইন চালু করে, এইটা চালু করে লর্ড ডালহৌসি। ওকে, নেক্সট। এরপরে 1800-র পরে 1905 সালে উল্লেখযোগ্য কাজ করে ব্রিটিশরা। এইখানে একটা জিনিস, 1857 সালে ইংরেজদের বিপক্ষে হয় সিপাহী বিদ্রোহ। 1857 সালে ইংরেজদের বিরুদ্ধে হয় সিপাহী বিদ্রোহ, অর্থাৎ ইংরেজদের সেনাবাহিনীতে যারা চাকরি করে বাঙালি, এরাই ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করে। এবং তখন গভর্নর ছিলেন লর্ড ক্যানিং। এই সিপাহী বিদ্রোহ ব্যর্থ হয়, সিপাহীরা ইংরেজদের সাথে পারে না, পরাজিত হয়, ফলে নবাবকে দিল্লির সম্রাটকে ক্ষমতাচ্যুত করা হয়। এছাড়া উল্লেখযোগ্য তারিখ আছে 1905 সালের বঙ্গভঙ্গ, যেটা করেন লর্ড কার্জন। লর্ড কার্জন, অর্থাৎ বাংলাকে, পশ্চিম বাংলাকে একটা অঞ্চল আর পূর্ব বাংলাকে আর একটা অঞ্চল, এই 2 ভাগে ভাগ করাকে বলা হয় বঙ্গভঙ্গ। এর বিরুদ্ধে অনেক আন্দোলন হয় ভারতবর্ষে। পরবর্তীতে 1911 সালে এই বঙ্গভঙ্গ বাতিল করা হয়, যাকে বলা হয় বঙ্গভঙ্গ রদ। এবং এই বঙ্গভঙ্গ রদ করেন লর্ড
হার্ডিন্স, এবং এটার ঘোষণা দিতে বাংলায় আসেন দিল্লির রাজা পঞ্চম জর্জ। তিনি ছিলেন মূলত ইসের রাজা, ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জ। এরপরে ইংরেজরা আর বেশি দিন শাসন করতে পারে নাই, তাদের বিরুদ্ধে শুরু হয় 1920 সালের অসহযোগ আন্দোলন, এবং তাদের বিরুদ্ধে চূড়ান্তভাবে আরেকটা আন্দোলন শুরু হয় 1946 সালের 42 সালের ভারত ছাড় আন্দোলন। এবং এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে দুইটা আন্দোলনই চালিয়েছিলেন মহাত্মা গান্ধী, এবং এই সব আন্দোলনের পরিপ্রেক্ষিতে ইংরেজরা একসময় ভারত ছেড়ে চলে যায়। কিন্তু যাওয়ার আগে দুইটা দেশ কেন দিয়ে গেল? এর পেছনের কারণটা হলো দ্বিজাতি তত্ত্ব, যেটা দেওয়া হয় 1939 সালে। এটা দেওয়া হয়েছিল 1939 সালে, এবং এটা দিছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি বলছিলেন যে ভারতবর্ষে হিন্দু আর মুসলিম আলাদা আলাদা জাতি, তাদের জন্য আলাদা আলাদা দেশ প্রয়োজন, এক দেশে সবাই থাকতে পারবে না। এটার উপর ভিত্তি করে ওরা যাওয়ার আগে 14ই আগস্ট পাকিস্তানকে স্বাধীনতা দেয়, 15ই আগস্ট ভারতকে স্বাধীনতা দেয়, এবং ওরা এই অঞ্চল ছেড়ে চলে যায়। তো এখানে আরো যা যা পড়বেন, ফকির সন্ন্যাসী লিখে রাখেন বা স্ক্রিনশট দিয়ে রাখলেও হবে, এটা দেখে দেখে পড়বেন। ফকির সন্ন্যাসী বিদ্রোহ, এরপরে আছে আপনার তিতুমিরের বিদ্রোহ, আর পড়বেন ফরায়েজি আন্দোলন, আর পড়বেন নীল বিদ্রোহ। এগুলি ইংরেজদের বিপক্ষে যে বিদ্রোহ হয়েছিল তার মধ্যে প্রমিনেন্ট। ফকির সন্ন্যাসী বিদ্রোহ 1760 থেকে 1800 সাল পর্যন্ত। তিতুমিরের বিদ্রোহ হয় 1831 সালে, বাঁশের কেল্লা নির্মাণ করেন। ফরায়েজি আন্দোলন হয় 1818 থেকে শুরু হয়, এবং নীল বিদ্রোহ হয় 1859 থেকে 1862 পর্যন্ত। ইংরেজদের এই অঞ্চল থেকে ভাগানোর প্রধান আন্দোলন ছিল এইগুলো। তো এই ছিল মোটামুটি আজকের মতো। পুরো লেকচারটা এখন পড়লে দেখবেন পানির মতো ফকফকা লাগতেছে। আমি এইখানেই বিদায় নিব। যাদের লেখা শেষ হয়েছে অসংখ্য ধন্যবাদ তাদেরকে, আর যাদের শেষ হয়নি তারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আমি এইখানেই বিদায় নিব। যারা লিখতে পারেননি চাইলে স্ক্রিনশট দিয়ে ধীরে ধীরে লিখতে পারেন। পুরোটা আরেকবার পড়বেন, এবং অবশ্যই লেকচার শিট থেকে পুরোটা রিডিং করার চেষ্টা করবেন, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে যত অস্পষ্টতা আছে। আর এমসিকিউ গুলো অবশ্যই সব সলভ করবেন। আমি বিদায় নিচ্ছি এইখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।